জনাব ইয়াহিয়া খান যখন আন্দাজ করিতে পারিলেন যে কোন টিরিক্সিহার কাম হইতেছে না, তখন পাকিস্তান আর বঙ্গাল মূলকের লড়াইটারে ইন্ডিয়া পাকিস্তানের গ্যাঞ্জাম বইলা চালুকরণের লাইগা ফটফট কইরা কইলেন, আমি কিন্তু আর নিজের আটকায় রাখতে পারতাছি না। আমার লগে নতুন মামলা হইছে, নতুন অত্যাচার হইছে, আমি ইন্ডিয়া অ্যাটাক করমু দিনা দশেকের মধ্যে। আমি এই কারবার কইয়া বমু, আমি নিজে এই পিন্ডির তলে বড় হইয়া জামুগা। যেই কথা হেই কাম, মাথায় চেম্বারটা কিন্তু খালি। চতুর ইয়াহিয়া যা থাকে ডঙ্গির কপালে কইয়া কারবার কইয়া বইল। এই বাংলায় এসেছিল দুর্জয় শপথের দিন, সবুজের গালিচার কালো রাজপথ হয়েছিল রক্তের হয়েছিল রক্তের। এই বাংলায় এসেছিল দুর্জয় শপথের দিন, সবুজের গালিচার কালো রাজপথ হয়েছিল রক্তের হয়েছিল রক্তের হয়েছিল রক্তের। 25শে মার্চ কাল রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরীহ নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। আসে স্বাধীনতার ঘোষণা, তারপর হাতিয়ার তুলে নেয় বাংলার দামাল ছেলেরা, শুরু হয় যুদ্ধ। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর বারবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর বারবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। হুঁশিয়ার 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 হুঁশিয়ার। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। আজকের এই স্পেশাল এপিসোড আমাদেরকে একটা অন্যরকম মাত্রা দিতে চলেছে, কারণ আজকের এই এপিসোডে একজন স্পেশাল অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। 3 জন রেগুলার যাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা এবং একজন মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় তারিক আনাম খান, এবং সেই সাথে আমাদের আরও 3 জন প্রিয় বিচারক রয়েছেন। আমাদের রেগুলার জাজেস রয়েছেন বাংলার বীর সন্তান, বাংলার কমান্ডো নায়ক আমির খান, প্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া, এবং বিক্ষোভ এবং কমান্ডারের আমাদের প্রিয় অভিনেতা তুষার খান। শুরুতেই স্যার আমাদের 3 জন অতিথি তারা রেগুলার আছেন, আপনি আমাদের আজকে স্পেশাল অতিথি। কেমন লাগছে স্যার এসে, একটু যদি বলেন। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। বিশেষ করে আজকের এপিসোডটা 1971-এর 26শে মার্চের বা 25শে মার্চের কাল রাত আমার জন্য বিশাল স্মৃতির। তারপরে মুক্তিযুদ্ধ, আমি ছিলাম 9 নম্বর সেক্টরে। আমরা একটা প্রতিরোধ গড়ে তুলি, তারপরে আস্তে আস্তে ট্রেনিং নিয়ে আবার ভেতরের দিকে, এবং আমার কাজটা ছিল 9 নম্বরের সেক্টরে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে। এই যে আজকে গানটা হলো, মানে দুর্গমগিরি কিংবা বিচারপতি, জনতার সংগ্রাম চলছে, এইগুলো আমরা যেরকম জানতাম সেগুলো ক্যাম্পে ক্যাম্পে করতাম, আর নিজেরা নাটক লিখতাম। আধা ঘন্টা 40 মিনিটে সেই নাটকগুলো পারফর্ম করতাম বিভিন্ন ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের সাথে। এবং আমার সবচেয়ে যে তাজা স্মৃতি যেটা, সেটা হচ্ছে যে আমি একটা পাকিস্তানি মেজরের ক্যারেক্টার করতাম, যাকে এক মুহূর্তে ওই মুক্তিযোদ্ধারা ঘিরে ধরতো। তখন আর কোনো মুক্তিযোদ্ধা সামনে ওই লুঙ্গি পরা, মানে গেঞ্জি গায়ে দেওয়া, এই লোকগুলোর কি চরম চিৎকার জয় বাংলা ধ্বনিতে, সেই সময় তো রণধ্বনি ছিল জয় বাংলা। তো এইটার বোধহয় স্মৃতি বিশাল হয়ে রইবে। আর এই শোটার সম্পর্কে আমি জানি, হাসো, বিশেষ করে তোমার সম্পর্কেও জানি। সুতরাং একটু স্বাধীনতা মানে আসলে মুক্ত মনে হাসা, নিজের মতো করে, সেই জন্য আজকের এই শোতে আসা। জয়যাত্রা, লাল সবুজের পালা, জাগো সহ আরও অসংখ্য সিনেমা তার, কিন্তু তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পরপর 2 বার। তিনি এসছেন, আমরা ধন্য।
ওখানে মুক্তি সংগ্রাম, আর এখানে আজকে মানুষকে হাসানোর সংগ্রাম চলবে, এখানেও যুদ্ধ চলছে। সো আজকে যারা পারফর্ম করবে তারা আসলে খুবই লাকি। একটা জোরে হাততালি হোক। আমির ভাই, আপনি তো মুক্তিযুদ্ধের সিনেমায় অভিনয় করেছেন। আমি বেসিক্যালি একটি ছবিতেই কাজ করার সুযোগ পেয়েছিলাম, যদিও সেটি ৭১-এর সাথে সম্পৃক্ত ছিল না। ওটা ছিল ইংরেজদের বিতাড়িত করার ছবি, সেটাও ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার। সেটা ছিল বীর সন্তান। বীর সন্তান, একটা জোরে হাততালি হোক বীর সন্তানের জন্য। শবনম ফারিয়া, আপনি মুক্তিযুদ্ধের কোনো নাটক বা টেলিফিল্মে কাজ করেছেন কিনা? হ্যাঁ, আমি অনেকগুলো নাটকে কাজ করছি। একটা তো আমি তারেক স্যারের সাথে কাজ করেছি, যেটা খুবই একটা সত্যি গল্পের উপর অবলম্বনে ছিল। কিন্তু আমি একটা কথা বলতে চাই, তারেক স্যার আজকে এসছে, আমি আসলে এই সুযোগগুলো পাবো না এই কথাগুলো বলার, কারণ সামনাসামনি একটা মানুষকে বলা যায় না যে স্যার আমি আপনাকে দেখে শিখি, একটু লজ্জা লাগে। তারেক আনাম খান আমাদের জন্য একটা ইনস্টিটিউশন। আমরা স্যারের অভিনয় যে শুধু শিখি তা না, আমি যখনই স্যারের সাথে কাজ করি আমি মেকআপ রুমে স্যারের কাছ থেকে গল্প শুনি শুধু। আমি নিজ থেকে জিজ্ঞেস, স্যার এটা কী হয়েছিল, তারপরে কী হয়েছিল। ওনার ওই গল্পগুলো থেকে এত কিছু শিখতে পারি, যেটা আসলে অনেক বই ঘেটে কিংবা অনেক কিছু জেনেও অনেক আর্টিকেল পড়ে শেখা যায় না। সো আমি খুবই খুশি যে আজকে স্যার এখানে এসছে, এবং আমাদের যারা আজকে পার্টিসিপেন্ট ওদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ যে স্যারের মতো একটা লোক ওদের পারফরমেন্স দেখবে এবং কমেন্ট যেটা দিবে সেটা থেকে ওরা শিখতে পারবে। একটা জোরে হাততালি হোক। তুষার ভাই, বিক্ষোভ, কমান্ডার তো কমান্ডার মুক্তিযুদ্ধ রিলেটেড ছিল, কিন্তু আমার ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট ছিল, কিন্তু সৌভাগ্য ছিল যে একটা ফিল্মে কাজ করার এই। আর তাছাড়া মুক্তিযুদ্ধ নিজে দেখেছি, ওটা একটা বিরাট। আপনার বয়স তখন কত? আমার তখন 10 বছর। আপনি তখন ঢাকায়? আমি তখন খুলনায়। হ্যাঁ হ্যাঁ। ওকে, আমরা এই মুক্তিযুদ্ধের অনেক গল্প স্মৃতি আমরা আজকের অনুষ্ঠানে শেয়ার করব। আমি একটু বলতে চাই, তুষারকে দেখি একটু রাজাকার ক্যারেক্টার মনে হয় না। আচ্ছা, ওকে, আমি একটু বলে রাখি, মুক্তিযুদ্ধের সময় আমাদের তুষার ভাই ছিল খুলনায়, আর আজকে সাতক্ষীরার দুজন, আমির ভাই সাতক্ষীরার এবং তারিক আনাম খান উনিও ফ্রম সাতক্ষীরা। একটা জোরে হাততালি হোক। আজকে আমরা অনেক স্মৃতি শেয়ার করবো এখানে, কিন্তু তার আগে বলে রাখি যে আজকে মানুষকে হাসানোর যে যুদ্ধ চলছে, যে এই যুদ্ধে জয়ী হবে সে পাবে মার্সেলের তরফ থেকে 5 লক্ষ টাকা। যে হবে ফার্স্ট রানার আপ, মার্সেল তাকে দিচ্ছে 3 লক্ষ টাকা, এবং যে হবে সেকেন্ড রানার আপ, মার্সেলের পক্ষ থেকে তার জন্য থাকবে 2 লাখ টাকা। শুধু তাই নয়, যারা ফাইনালে পৌঁছে যাবে সবার জন্য মার্সেলের তরফ থেকে থাকবে আকর্ষণীয় পুরস্কার। একটা জোরে হাততালি মার্সেলের জন্য। আজকের এপিসোড উইনার পুরস্কার পাবে আমাদের অতিথির কাছ থেকে, সেটা একটা সৌভাগ্যের। একটা জোরে হাততালি। আর এই পাশে রয়েছে আমাদের মেন্টররা, যারা প্রশিক্ষণ দিচ্ছে এই যারা পারফর্ম করবে তাদেরকে। সো তাদের জন্য জোরে একটা হাততালি। আমাদের পোশাক দিয়েছে 12 ক্লদিং এবং টাফেলো, তাদের জন্য জোরে হাততালি হোক। রাবার ব্যান্ডের সঙ্গে আমি আবু হেনা রনি, আমাদের জন্য জোরে হাততালি হোক। আর কথা বাড়াবো না, আমাদের প্রথম পারফর্মারকে ডেকে নেব। আসছে ধানমন্ডি ঢাকা থেকে আফনান আফরিদি। আসসালামু আলাইকুম জাজেস, রনি ভাই। হ্যাঁ, মেন্টরস, রাবার ব্যান্ড, হোয়াটস আপ? সবাই ভালো? আমারটা কালো, বাইকের কথা বলতেছিলাম। আচ্ছা বলেন তো, শাহরুখ খান, সালমান খান, আমির খান এবং হিরো আলম, এদের মধ্যে সব থেকে বেশি কনফিডেন্স কার? আমার। আমি ঢাকায় 5 বছর ধরে বাইক চালাই, আমার কোনো লাইসেন্স নাই। কারণ ঢাকায় বাইক চালাইতে লাইসেন্স লাগে না, লাগে কনফিডেন্স। কিন্তু আবার বেশি কনফিডেন্ট হয়ে গেলে সমস্যা। সেদিন আমি খুব ওভার কনফিডেন্ট হয়ে কারণ বাজার সিগনালে একদম পুলিশের পাশে যে দাঁড়াইছি, পুলিশ ঘুরেই দেখে আমি। ওনার ইভেন ইচ্ছাও ছিল না, তাও মাসেল মেমোরি কারণে কাগজপত্র চেয়ে বসছে। কি আর করবো, পরে 1200 টাকার অপরচুনিটি কস্ট দিলাম। তো আমি সেদিন, আমি আর আমার রাইডার যাচ্ছি রাস্তায়, পুলিশ থামালো। রাইডার খুবই ভদ্রলোক, তো পুলিশ থামায় বললো কাগজপত্র দেখান। রাইডার পকেট থেকে পলিথিনের একটা ব্যাগ বের করে পুলিশকে দিল। পুলিশ চেক করতেছে, লাইসেন্স ঠিক আছে, বাইকের রেজিস্ট্রেশন ঠিক আছে, ট্যাক্স টোকেন ঠিক আছে, 2000 টাকা দেন। রাইডার বললো ভাই কাগজপত্র তো সব আপডেটেড, টাকা দিব কেন? আরে কাগজপত্রের জন্য না, পলিথিনের ব্যাগ ইউজ করার জন্য। তো আমি আমার বন্ধু বাইকে যাচ্ছি, একটা পুলিশ হাত ইশারা করলো, আমরা পুলিশের কাছে দাঁড়ালাম। পুলিশ বললো ভাই আমিও তো একটু সামনে যাব, আমাকে একটু নামাই দিবেন? আমি বললাম অবশ্যই, আপনি আমাদের দেশের একটা সম্পদ, অবশ্যই নামাই দিব। তো আমরা 3 জন বাইকে করে গেলাম।
পুলিশ যথাযথ স্থানে নামলো, নামার পরে বললো 500 টাকা দেন। কেন ভাই, আপনারা মাত্র 3 জন নিয়ে আসছেন বাইকে। দিনটা ছিল শুক্রবার, জুম্মার নামাজের পরে। 27 নম্বরে আমাকে আটকালো পুলিশ। কাগজপত্র দেখতে চাইলো, কিছুই দেখাতে পারলাম না। এরপরে জরিমানা দিলাম। তারপর আমি বুদ্ধি করে জিজ্ঞেস করলাম, আচ্ছা অফিসার, সামনের মোড়ে যদি কেউ আটকায় তখন কি বলবো? বলবেন আম, এটা আজকের কোড ওয়ার্ড। সামনের মোড়ে আটকালো, আমি বললাম আম, আমাকে ছেড়ে দিছে। আরেকদিন ধানমন্ডি 32 নম্বরে পুলিশ আমাকে আটকালো, আটকায় বললো কাগজপত্র দেখান। আমি বললাম আম, ঠাস করে একটা থাপ্পড় মারলো, বললো আজকে রবিবার, আজকের কোড কাঁঠাল। তো আমার গার্লফ্রেন্ড আর আমি ফার্মগেট সিগন্যালে বসে আছি। পাশ থেকে একটা গাড়ির ড্রাইভার আমার বাইকের দিকে তাকায় বলল, কি কত যায়? আমি 35 বলতে যাব, এর মধ্যে আমার গার্লফ্রেন্ড বলে 2 মিনিটের বেশি যায় না। তো আমার গার্লফ্রেন্ড আমাকে একদিন বললো, চলো আফনান একটা রাইডে যাই। আমি বললাম রাইডে কিভাবে যাব, হেলমেট তো একটা। ও বলল, এই রাইডে শুধু তুমি হেলমেট পরলেই আমরা প্রোটেক্টেড থাকবো। আর বর্তমানে এই বাইকারদের অনেকগুলো শত্রুর মধ্যে একটা শত্রু হচ্ছে ঢাকার লেগুনা। অন্যান্য জায়গায় কি থাকে, স্পোর্টস কার, স্পোর্টস বাইক, আর আমাদের এখানে থাকে স্পোর্টস লেগুনা। এই লেগুনাগুলা যারা এই লেগুনাগুলা চালায় তাদেরকে দেখলে আপনার মনে হবে যে ওদের উপর মনে হয় কোনো রেস্ট্রিকশন আছে, যে কোনোভাবেই ওদের বয়স 18-র উপর হওয়া যাবে না। লেগুনাগুলা খুবই ভয়ানক অবস্থা, ভাঙচুর অবস্থা। তারপরও এদের স্ট্যান্ডার্ড এতটাই হাই, পাশে যদি BMW থাকে, হেল্পার বলবে ওস্তাদ বামে প্লাস্টিক। এই লেগুনাগুলোকে দেখলে আপনার মনে হবে যে প্রথমে মানুষগুলোকে ভিতরে ঢুকাইছে, এরপর লেগুনাটা বানাইছে। এত নিখুঁত অ্যাডজাস্টমেন্ট। অ্যান্ড এই লেগুনার সামনে বসে আবার 3 জন, যেখানে একজন বসাও সেফ না, কারণ ড্রাইভার নিজে অর্ধেক থাকে লেগুনার বাইরে। কিন্তু সব থেকে ক্রিটিক্যাল অবস্থায় থাকে মাঝখানে যে বসে, কারণ তার 2 পায়ের মাঝে থাকে লেগুনার গিয়ার। তো ভালো কথা, আমি লেগুনার সামনে বসে একদিন যাচ্ছি, মাঝখানে বসে আমি লেগুনার ড্রাইভারের সাথে অনেক গল্প করতেছি। লেগুনার ড্রাইভারটা ছিল অমায়িক মানুষ, আপনাদেরকে বলে আমি বুঝাতে পারবো না, এত ভালো মানুষ আমি দেখি নাই। মদ সিগারেট কিচ্ছু খায় না, খালি 2টা মার্ডার কেসের মামলা আছে। তো গল্প করতে করতে আমাদের লেগুনাটা হঠাৎ অ্যাক্সিডেন্ট করলো, কারণ আমার পাড়া দিয়ে রাখছিলাম লেগুনার অ্যাক্সেলেটর, কারণ ড্রাইভার টান দিছিল আমার গিয়ার ধরে। তো ঢাকায় যে এত বাইক থাকে, কোনটা যে অ্যাপে যায় আর কোনটা যে খ্যাপে যায় বোঝা যায় না। এর মধ্যে কিছু বাইকার আবার কি করে, মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য জোরে শব্দ করে সাই করে টান দেয়। কেন দেয় আমরা কেউ জানি না, না মেয়েটা বাইকারকে দেখলো না বাইকারটা মেয়েটাকে দেখলো, মাঝখান থেকে আমরা সাধারণ মানুষ ফ্রিতে 1 কেজি ধুলা খাইলাম। তো এই এক্সট্রা আর্নিংয়ের জন্য আমি রাইড শেয়ারিং অ্যাপ ইউজ করি। তো সেদিন একটা রিকোয়েস্ট আসলো, ফারিয়া নামে একটা সুন্দর মেয়ে। আমি তো দৌড়ায় তাড়াতাড়ি, ডিস্টেন্স দেখাচ্ছিল 5 মিনিট, আমি 3 মিনিটের মধ্যে চলে গেছি। যে দেখি আমাদের তুষার ভাই, মানে কত বড় খারাপ লোক, সে ফারিয়াপুর অ্যাপ থেকে রিকোয়েস্ট দিছে। ভাড়া ছিল 150 টাকা, আমি তাকে 200 টাকা দিয়ে বলছি আমি আপনাকে নিব না, আপনি চলে যান। উনি বললো কেন নিবি না? ট্রাকের মাল বাইকে নিয়ে কি ঝামেলায় পড়বো নাকি? তো বর্তমানে ঢাকার রাস্তার সব থেকে জঘন্য ঘৃণিত বস্তু কি জানেন? কি? অটোরিকশা। ওরা চালায় রিক্সা কিন্তু ফিল নেয় বাইকের। আর অটোরিকশা অনেক ডেঞ্জারাস, কেন জানেন? ওদের ইঞ্জিনটা অটো হইলো, ব্রেকটা ম্যানুয়াল। অনেকটা বাংলাদেশের মতো, মানুষজনগুলো অ্যানালগই আছে, কারণ সিস্টেম হয়ে গেছে ডিজিটাল। এই জন্য দুইটাই যে কোনো সময় ব্রেক ফেল করতে পারে। একদিন আমি এরকম, আজকের কাহিনীটা বলি, ঠিক আছে? আমি জাহাঙ্গীর ভাইয়ের গেটের সামনে দিয়ে আসতেছিলাম, পুলিশ আমাকে জাহাঙ্গীর গেটে আটকালো। আটকায় বললো কই যান? আমি বললাম আমি NTVর হাসর সেটে যাই। বলে ওখানে কি হয়? ওখানে জোক শোনাই, একটা জোক শুনান তো। আমি তারপর বললাম আচ্ছা বলেন তো, শাহরুখ খান, সালমান খান, আমির খান এবং হিরো আলম এদের মধ্যে সব থেকে বেশি কনফিডেন্স কার? অফিসার বললো হিরো আলমের। আমি বললাম না আমার, কারণ আমার কোনো লাইসেন্স নাই। বলে এগুলো কি বলেন, পাগল হয়ে গেছে নাকি, কাগজপত্র দেখান। এখন তো আমার চিন্তা হয়ে গেল মাথায়, আম বলে একবার থাপ্পড় খাইছি, কাঁঠাল ছিল রবিবারের কোড, আমি কি করবো? হঠাৎ করে পকেটে আমার ফোন বাজলো। ফোনটা বের করে পুলিশের দিকে তাকায় বললাম জাহাঙ্গীর ভাই। পুলিশ বললো যান, আজকের কোড জাহাঙ্গীর ভাই। ওকে, আমরাও এই কোড ইউজ করি। জাহাঙ্গীর ভাই বললে আমাদের 7 খুন মাপ। কেমন লাগলো শুরুতে আপনার কাছে জানতে চাই?
সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে এগুলো খুব কন্টেম্পোরারি, এগুলো আমরা রিলেট করতে পারি একদম এই মুহূর্তের যারা ঢাকার বাসিন্দা বা বাংলাদেশের বাসিন্দা। তোমার সবচেয়ে ভালো জিনিস হলো ভেরি সাটল সেন্স অফ হিউমার, যেটা কমেডির জন্য খুব প্রয়োজন হয়। এবং তুমি ফেসটাও খুব সিরিয়াস টার্ন করে রাখো, অ্যান্ড তুমি পাঞ্চ লাইনটা খুব স্ট্রংলি দাও, যেটা কমিক অ্যাক্টিংয়ের জন্য বা কমেডির জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট কিপ ইট আপ, ভেরি নাইস। আবিন ভাই কেমন লেগেছে? আদনান আফ্রিদি, সত্যি ক্রিকেট প্লেয়ার আফ্রিদি যেরকম 6 মারার পারদর্শী, তোমার পারফরমেন্স আজকে পুরা ছক্কা মেরে দিয়েছে। সুপার ছিল, সুপার ছিল, অনেক এনজয় করেছি। শবনম ফারিয়া কেমন লেগেছে? আমি তো সবসময় আফ্রিদিকে খুব পছন্দ করি। ওর পারফরমেন্স আমার কাছে ওর পারফরমেন্স কখনোই অ্যাভারেজ লাগে না, সবসময় অ্যাভাব অ্যাভারেজ থাকে। আজকেও সেরকম ছিল, খুব ভালো আফ্রিদি, খুব সুন্দর ছিল। তুষার খান? হ্যাঁ, আফ্রিদি বরাবরের মতন অনেক ভালো ছিল, এবং শুরুর থেকে আস্তে আস্তে তুমি উপর দিকে গেছো, এবং শেষ মুহূর্তে যেটা ছিল ওটা তো অসাধারণ ছিল, যে জাহাঙ্গীর ভাই, হ্যাঁ, দ্যাট ওয়াজ ভেরি গুড পারফরমেন্স, খুব ভালো ছিল, অনেক ভালো ছিল। ওকে, অনেক অনেক ধন্যবাদ, আজকেও দারুণ ছিল, দুর্দান্ত। দেখছেন বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো, যার নাম মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। হাসো সিজন 7-এ আমরা খুবই ভাগ্যবান যে আমাদের একজন প্রিয় অভিনেতা, যাকে আমরা এত কাছ থেকে পেয়েছি, রয়েছেন প্রিয় অভিনেতা তারিক আনাম খান। একটা জোরে হাততালি। আজকে আমাদের অনুষ্ঠান একবারে খান 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 হয়ে গেছে। তারিক আনাম খান, আমিন খান, তুষার খান। তাহলে আমি মাঝখানে কি করছি? আমিও একটা খান খুঁজে বের করবো, যাতে নেক্সট সিজনে আমার নামের সাথে আমি খান অ্যাড করতে পারি। ওকে, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বিবাহিত মানুষদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। ওকে, স্বাধীনতার স্বাদ কি সবাই পায়? বিবাহিতরাই জানে স্বাধীনতার আসল কি মানে। স্বাধীনতার স্বাদ, আসল স্বাদ বাসায় পান, খুঁজে পান। আপনি যদি একটু বলেন, বাসায় নিশ্চয়ই বলে এসছেন ঠিকঠাক সময় ফিরবো। একটা আছে, একটা খুব বিখ্যাত পোস্ট আছে, সেটাই বলি। জি বল। সেটা হচ্ছে যে আই এম দ্য বস অফ মাই ফ্যামিলি অ্যান্ড আই হ্যাভ মাই ওয়াইফস পারমিশন টু সে সো। 71-এ দেশ স্বাধীন হলো, আর আপনি পরাধীন হলেন 1985 সালে মনে হয়। যা ওই মাঝের সময়টুকু যেটুকু ভালো থাকা। আমিন ভাই একজন স্বাধীন মানুষ, এবং তিনি জব করেন, সেখানে তার পূর্ণ স্বাধীনতা রয়েছে। অফিস 9টা to 5টা, উনি 9টার আগে যে কোনো সময় অফিসে যেতে পারেন, এবং 5টার পর যে কোনো সময় বের হয়ে আসতে পারেন। এইটুকুই স্বাধীনতা। এটুকুই স্বাধীনতা। বাসায় একটু বলেন, বাসায় কেমন স্বাধীন? না, বাসায় একটা কথায় বলে না যে সংসার সুখে নয় রমণীর গুণে, এটা টোটালি ভুল কথা। ওকে, সংসার আসলে সুখ হয় পুরুষের গুণে, এবং সেই পুরুষটা যদি মুখ বন্ধ করে থাকে। আমি সেই পুরুষই যে মুখ বন্ধ করে রাখে। আমিন ভাই, আপনি নাকি রাতে মাঝে মাঝে ভাবির হাতে যে আংটিটা পরিয়েছিলেন, ওটা দেখে ভাবেন যে মানে হাত করা পড়লাম ওর আঙ্গুলে, বন্দি হয়ে গেলাম আমি। ভালোবাসায় বন্দি। ভালোবাসায় বন্দি। শবনম ফারিয়া, আপনি কতটা স্বাধীন? আমি তো পুরোপুরি স্বাধীন। আমার মা মাঝে মাঝে স্বৈরাচার আমার সাথে করার চেষ্টা করে, কিন্তু এমনিতে আমি স্বাধীন। ওকে, তাও আপনি মাঝে মাঝে ভাবেন না এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? তুষার ভাই, আপনি কতটা স্বাধীন? 200%। 200? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওটা আমি আবার বলতে চাই, ত্রিবিদেশ। বলে যে একটা স্বামীর কাছে সবচেয়ে বড় স্বাধীনতার গল্প হচ্ছে যে বউ বাপের বাড়ি গেছে, উনার ক্ষেত্রে বউ বিদেশ। তো সবাই আসলে স্বাধীনতা খোঁজে। একজন বলছে যে আমি যে সিএনজিতে করে আজকে অনুষ্ঠানে আসলাম, সে হচ্ছে ভাইজান আগে চাকরি করতাম, যাক ওইটা ছেড়ে দিছি, মানে মানুষের ঝাড়ি টাড়ি, বসের ঝাড়ি, এটা ভালো লাগে না, অফিসে এইটা শোনা এটা শোনা, স্বাধীন মতো সিএনজি চালাচ্ছি ভাই, নিজের মতো করে চলি, এটাই স্বাধীনতা। তা বললাম ঠিক আছে, কথা বন্ধ, লাইনে মন নাও, তারপর একটু বাইরে যাও, তারপর একটু সামনে যাও। সে মনে হয় বুঝছে যে সব জায়গায় স্বাধীনতা আসলে চলে না। তো একটা জোরে হাততালি হোক। ওকে, আমাদের মেন্টররা
দুর্দান্ত লাগছে, সবুজের মাঝে লাল, একটা জোরে হাততালি হোক। আমার এক বান্ধবীর নাম ছিল মুক্তি, ওকে যে বিয়ে করেছে তার স্বাধীনতা শেষ। ওকে স্বাধীনতার গল্প আরো হবে। এই যে মুক্তি, স্বাধীনতা, বলছিলাম হুমায়ুন আহমেদের তো অনেক বই পড়েছেন, হিমু পড়া হয়েছে? হিমু পড়েছেন? ওকে, আজকে দুর্দান্ত একটি পারফরমেন্স হতে চলেছে, ডাকবো দুজনকে একসাথে। সবাইকে বলে রাখি যে 5ম রাউন্ডে উঠে গেছে আমাদের পারফর্মাররা। অদ্ভুত ব্যাপার যে 4র্থ রাউন্ডে যখন ছিল তখন গ্রুপ ছিল 5টি, মানে 5টা টিম ছিল। এখন 5ম রাউন্ডে 4টি টিম, প্রত্যেকে 2বার করে পারফরমেন্স করার সুযোগ পাবে এবং তাদের জন্য একটা কঠিন পরীক্ষা, ডুয়েট আবার সিঙ্গেল। যারা ডুয়েট করবে তাদেরকে আবার সিঙ্গেল করতে হবে, যারা সিঙ্গেল করবে তাদেরকে আবার ডুয়েট করতে হবে, এবং সবার জন্য এই কঠিন পরীক্ষা। এবং প্রথম 2জন পরীক্ষার্থী একসাথে আসছে যুদ্ধ করতে। খুলনা থেকে রাইসা সুলতানা এবং বরিশালের সোয়াদ দুজন একসাথে। হাসরের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। এই প্রথমবার পারফর্মার ঢোকার আগে তার জুতো ঢুকে গেছে। আমার কপালটা দেখুন, আমি এমন এক লোককে ভালোবাসি যে যার পা আছে কিন্তু জুতো নেই, যার পাঞ্জাবি আছে কিন্তু পকেট নেই, যার গার্লফ্রেন্ড আছে কিন্তু খেয়াল নেই। মাঝে মাঝে আমি ভাবি, আচ্ছা ওর আবার ওইটা নেই তো? না, মানে আমি অনুভূতির কথা বলছি। তুমি একা একা কি সব বিড়বিড় করছো রূপা? বিড়বিড় করছি আমি? ওসব তো করো তুমি। আচ্ছা, তুমি সারাদিন বিড়বিড় করে তো কি বলো? আগের দিন যারা আমাকে কষ্ট দেয়, পরদিন আমি বিড়বিড় করে তাদেরকে গালি দেই। আচ্ছা, তার মানে জুতা কি তুমি নিয়ে এসেছো রূপা? হ্যাঁ, আমি এনেছি। তুমি আমার জুতা বহন করো বলেই তুমি আমার সোলমেট। আচ্ছা, এই যে তুমি খালি পায়ে ঘুরে বেড়াও, তুমি জানো এখানে সবাই তোমাকে কত খারাপ বলছে? সবাই আমাকে খারাপ বললেও এখানে একজন মানুষ আছেন যিনি আমাকে ঠিকই ভালো বলছে। তিনি আমাদের ডিরেক্টর জাহাঙ্গীর ভাই। কিন্তু কেন? কারণ আমি আজকে হাসর এই সেটে জুতা নিয়ে উঠিনি। তুমি জানো আমার বাবা দারোয়ানকে বলেছে তুমি যখন আসবে দারোয়ান যেন গেট না খোলে। ঠিকই তো আছে। ঠিকই আছে? হ্যাঁ, কারণ কোনো পুরুষই চায় না তার বাড়িতে কোনো মহাপুরুষ ঢুকুক। তুমি জানো আমার বাবা আমাকে বলেছে, মা আর যাই বিশ্বাস কর, হিমুরে বিশ্বাস করিস না। তোমারও কি তাই মনে হয় রূপা? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তুমি আমার থেকে আমার নুপুরটা চেয়ে নিয়েছিলে, আমি ভালো ভেবে তোমাকে দিয়েছিলাম। তুমি নুপুরটা নীলাকে কেন দিলে? কারণ নীলা আমাকে বলেছিল ওর একটা রূপার নুপুর চাই। আচ্ছা, এই যে আমি এত সব কাণ্ড করে বেড়াই, তাও তুমি আমার সঙ্গেই কেন থাকতে চাও রূপা? এর 3টা কারণ আছে। 1, তুমি যেন কোথাও আবার হারিয়ে না যাও। 2, তুমি যেন আবার কোনো মেয়ের চক্করে না পড়ো। আর 3, তোমার তো টাকা নেই, তোমার এই হলুদ পাঞ্জাবিটা তো আমারই কিনে দিতে হয়। তার মানে তোমার আমার সম্পর্ক কি রোমান্টিক না রূপা? না, ওটা ইকোনমিক। এই, তুমি কি দেখছো? না না না, কিছু না তো। শোনো, আমি তোমার বেবি আর উনি দেবী। একটা কথা মনে পড়ে গেল রূপা, আমি সেদিন স্বপ্ন দেখেছি তোমার বাড়ির গেটের সামনে 3টা ছেলে ঘুরঘুর করছে। আচ্ছা, আমার স্বপ্ন কখনো মিথ্যা হয় না, ওদের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে রূপা? না, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। দেখো, তুমি আমাকে যেরকমভাবে নীল রঙের শাড়ি পরতে বলো, তাতে আমার মাসে অন্ততপক্ষে 30টা নীল রঙের শাড়ি দরকার। এত শাড়ি আমি কোথায় পাবো? তাই ওদের সাথে একটা রিলেশন রেখেছি, যেন ওরা আমাকে শাড়িগুলো কিনে দিতে পারে। তুমি আমাকে ঠকাচ্ছ না তো রূপা? না 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 না, আমি কোনোভাবেই চাই না তোমার উপর এত প্রেশার পড়ুক, তাই আমি তোমাকে বাঁচাচ্ছি। রূপা, আমার কি মনে হয় জানো, এ যুগে যদি হিমুরা থাকতো তবে ভীষণ ভালো হতো। কারণ ওদের বান্ধবীরা বলতে পারতো না এই
তুমি দেরি করে এসেছো কেন? তুমি কি সময় দেখোনি? কারণ হিমুরা তো ঘড়িই পড়ে না। না, একটা অসুবিধা হয়েছিল। এই যে তুমি যেভাবে হাঁটাহাঁটি করো, এ যুগের হিমু হলে লোকে তোমাকে দেখিয়ে বলতো ব্যাডার ডায়াবেটিক্স আছে। আচ্ছা রূপা শোনো, আমি একটা জিনিস খেয়াল করেছি। দেখো, এত বড় এই ঢাকা শহর, এই শহরে এত এত মানুষ, সবার ওয়াশরুম আছে, সবাই ওয়াশরুমে ফ্রেশ হতে যায়, কিন্তু আমার মতো ফ্রেশ মানুষ একটাও নেই রূপা। ওরে বাবা রে বাবা, 2 দিন পর পর যারা পুলিশে ধরে সে আসছে আধ্যাত্মিক কথা শোনাতে। রূপা, গতকাল রাতেও আমাকে পুলিশ ধরেছিল। পুলিশ আমাকে ধরে জিজ্ঞেস করলো, এই সত্যি করে বলতো তুই কি কোনো দল করিস? আমি বললাম হ্যাঁ করি, আমার দল ব্রাজিল। হ্যাঁ, সে তোমার পাঞ্জাবির রং দেখলেই বোঝা যায়। আচ্ছা, তোমার এই পাঞ্জাবিতে কোনো পকেট নেই কেন? কারণ এটা আমার বাবার ষড়যন্ত্র। বাবার ষড়যন্ত্র? হ্যাঁ, কারণ আমার বাবা আমাকে হাত খরচ দিত, পকেট খরচ না। আচ্ছা, তোমার কোনো মোবাইল নেই কেন? যার পকেট নাই তার আবার মোবাইল। না, মোবাইল না থেকে একটা জিনিস ভালো হয়েছে, কারণ তোমাকে যেভাবে পুলিশে ধরে, আর তোমার যদি মোবাইল থাকতো সেই মোবাইলে তো নিশ্চয়ই আমার ছবিই থাকতো, আর আমার ছবি মানেই তো এই নীল রঙের শাড়িতে ছবি, তাই না? তো দেখা গেত তোমাকে বিনা বিচারে একদম হাজতে ভরে দিত। বিনা বিচারে হাজতে কেন রূপা? কারণ তুমি মোবাইলে নীল ছবি বহন করছো। হতেই পারতো, মন্দ বলনি। আচ্ছা, তুমি সবসময় এরকম উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াও কেন? কারণ আমার হাতে তো তুমি আছোই, আমি দেখি একই কালারের অন্য কোনো ডিজাইন খুঁজে পাওয়া যায় কিনা। আচ্ছা, তুমি আমার কথা ভাবো না? হ্যাঁ রূপা, আমি তোমার কথা ভাবি। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ রূপা, আমি তোমাকে ভালোবাসি। তাহলে তুমি আমাকে নীল রঙের শাড়ি পরে বারান্দায় দাঁড়াতে বলে কোথায় গায়েব হয়ে যাও? ভালোবাসার মানুষের খুব কাছাকাছি যেতে নেই রূপা, তাতে ভালোবাসা কমে যায়। আচ্ছা রূপা, আমি যেমন উদ্দেশ্যহীন উদ্ভ্রান্ত যাযাবরের মতো ঘুরে বেড়াই, তাও তুমি আমার জন্য অপেক্ষা করে থাকো কেন? কারণ দেখো, তুমি যেমন মহামানব হওয়ার জন্য সাধনা করছো, ঠিক তেমন আমিও একজন মহামানবের বউ হওয়ার জন্য অপেক্ষা করছি। আপনারা সবাই ভাবেন আমি সবচেয়ে বেশি ভালোবাসি হিমুকে, আর আমি রূপাকে। না, তার চেয়েও আমরা বেশি ভালোবাসি আমাদের দেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশকে। সবাইকে হিমু আর রূপার তরফ থেকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। অসাধারণ। আমাদের বিচারকদের কেমন লেগেছে? শুরুতে আমিন খান। আমার কাছে মনে হচ্ছে স্টেজে কোনো একটা প্লে দেখছি আর কি দুজনের। হ্যাঁ, দুজনের পারফরমেন্স অসাধারণ ছিল, বাট আমাদের শোটা হচ্ছে হাসির, স্ট্যান্ড আপ কমেডিয়ান, যে জিনিসটা পুরাটাই মিসিং ছিল। এটা কোনো সিরিয়াস শো না, তো সো ওই জিনিসটা লাগবে। ওকে, এই জিনিসটা টোটালি মিসিং ছিল দুজনেরই। বেস্ট অফ লাক। ওকে, চেষ্টার ত্রুটি ছিল না আমাদের পক্ষ থেকে। শবনম ফারিয়া, কেমন লেগেছে? আমার ভীষণ পছন্দের চরিত্র হচ্ছে হিমু আর রূপা। থাকে না একটা প্রত্যেকটা অ্যাক্টরের জীবনের একটা ইয়ে থাকে যে আমি এমন একটা ক্যারেক্টার করতে চাই। আমি সবসময় বলি আমি রূপা আর মৃন্ময়ীর চরিত্রে অভিনয় করতে চাই। আমি একদমই আমিন ভাইয়ের সাথে একমত। খুব ভালো পারফরমেন্স ছিল, খুব সুন্দর ছিল, কিন্তু হাসো তো ইটস অল অ্যাবাউট হাসি, সেটা একটু অভাব ছিল। এটা আমি আমাদের যারা গ্রুমার তাদেরও অনেক কিছু ডিপেন্ড করে যে কী বিষয়বস্তুর মধ্যে হচ্ছে বা কী পাঞ্চ লাইন থাকছে। আমার মনে হয় একটু কেয়ারফুল হওয়া উচিত আর কি এই জিনিসগুলো নিয়ে। ওকে, তুষার খান। সেই আমি দুজনের সাথে একমত। আরেকটা জিনিস হচ্ছে তোমরা ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স যখন অতীতে করেছো, ভালো করেছো, আজকেও ছিল ভালো, কিন্তু তোমাদের দুজনের মধ্যে না ইয়েটা ছিল না, মানে হ্যাঁ কেমিস্ট্রি বলো বা আন্ডারস্ট্যান্ডিংটা পারফরমেন্সের যেই জিনিসটা দরকার, ওটা একদম মনে হচ্ছে ইন্ডিভিজুয়ালি তোমরা পারফরমেন্স করে যাচ্ছ। ওই জায়গাগুলোকে ভবিষ্যতে যখন কোনো কাজ করবা 2 জন 3 জন 5 জন, তখন এই জিনিসগুলো মাথায় রেখো। এমনি ভালো ছিল। ওকে,
তারিক আনাম খান, আপনার কেমন লেগেছে এই দুজনকে? আমি আমার তিনজন সাথী বিচারের সঙ্গে একটু দ্বিমত পোষণ করি। সব কমেডি এমন নয় যে একেবারেই হাহা হি করতে হবে। কমেডি অনেকগুলো স্যাটেলিটি থাকে। হুমায়ুন আহমেদের হিউমার এবং সরি টু সে আমাদের বাংলা ফিল্মের হিউমার পার্থক্য আছে। জি, ঠিক আছে, অনেকগুলি সূক্ষ্ম দাগে উনি কাজ করেন। সেই হিসেবে ভালো, তোমার গেট আপটা খুব ভালো হয়েছে ঈশের, হিমুর হিসেবে। আর দুইজনেই আমাদের এলাকা খুলনা বলে তাদের উচ্চারণ এবং ভাষার ব্যবহার খুব ভালো। জি জি, সেটা একটা সুন্দর জিনিস। যেটা সমস্যা হয়েছে কি জানো তো, একটা প্যাটার্নের মধ্যে পড়ে গেছে পরবর্তী ঈশের মধ্যে, যার ফলে ওই যে বৈচিত্র্যে যে জায়গা থাকে উত্তরণের, মানে একটু ক্লাইম্যাক্সের দিকে যাওয়া যায়, ওই জায়গাটা মিস করাতে সবার কাছে একটা পর্যায়ে হয়তো বোরিং হয়ে গেছে। হুমায়ুন আহমেদের হিউমার মানেই হচ্ছে কিন্তু একটু মানে অন্যরকম হিউমার, ঠিক আছে। আর আমার যদ্দূর মনে পড়ছে হিমুর আছে জল, এই বইটা উনি আমাকে উৎসর্গ করেছিলেন আমি যখন ঘেটুপুত্র কমলা করি, সেটা খুব সম্ভবত ওই বইটা এরকম ওখানে লেখা আছে। এবং ওনার হিউমারটা এমন, ওই উৎসর্গের মধ্যে লেখা ছিল মানুষকে চেনা যায় যুদ্ধক্ষেত্রে আর অভিনেতাকে চেনা যায় আউটডোর শুটিংয়ে। ওনার ছেলে নিশাদের দাড়িওয়ালা মামা অভিনেতা তারিক আনাম খানকে এই বলে উৎসর্গ করা। এইটার মধ্যে কিন্তু অদ্ভুত এক ধরনের হিউমার কাজ করে। কিন্তু আমার মনে হয় স্ক্রিপ্টিংটা তোমাদেরকে আরেকটু হেল্প করা উচিত ছিল, বাট ওয়েল রিহার্স, কিন্তু ওই একই প্যাটার্নে যাওয়াতে রসটা পড়ে গেছে আর কি। তো ভবিষ্যতে একটু খেয়াল রাখতে হবে। আসলে এই স্টেজে প্রথম ডুয়েট একসাথে দুই আলাদা পারফর্মারকে এক করে দেওয়া, এটা থিয়েটারেও তো করতে অনেক যে রিহার্সাল হয়, মাত্র একদিন দুই দিনে এটা করা। সো আমাদের পক্ষ থেকে জোর হাততালি। রূপাকে তো অপরূপা লাগছে, আর হিমুর হিমিউনিটি পাওয়ার এটা বেশ ভালো, সেটা ভালো লেগেছে। ওকে, দুজনের জন্য শুভকামনা। আচ্ছা, হিমু কেন স্যান্ডেল পরে না? হয়তো পৃথিবীকে আরেকটু বেশি ছুঁয়ে দেখার জন্য। ওকে, আমার মনে হয় যে কোনো সময় যেন দৌড় দেওয়া যায়। ওকে, দুজনের জন্য শুভকামনা প্লিজ। ওকে, একটা সিঙ্গেল দেখলাম, একটা ডুয়েট দেখলাম, এবার তাহলে আবার একটা সিঙ্গেল হয়ে যাক। কচুয়া চাঁদপুর থেকে আসছে আল আমিন নীরব। হাই মেন্টরস, হ্যালো জাজেস, আসসালামু আলাইকুম স্যার। আমার নাম হচ্ছে আল আমিন নীরব। আমি হচ্ছি বাংলাদেশের একমাত্র স্ট্যান্ড আপ কমেডিয়ান যার থেকে মাইক্রোফোনের স্ট্যান্ড বড়। আমার সাথে যাদের পরিচয় তারা অনেক ডাউন টু আর্থ। যে আমাদের আমিন ভাই খুব ভালো মানুষ, ভিতরে কোনো অহংকার নাই, কারণ উনি যখনই আমার সাথে কথা বলে মাটির দিকে তাকাইতে হয়। মানে আমার সাইজ এতটা ছোট, আমার ভিতরে অ্যাক্রোফোবিয়া আছে, মানে উচ্চতা ভীতি। আমি বহুতল ভবন বা পাহাড়ের উপর উঠতে পারি না, ভয় লাগে। তারপরও আমার ফেভারিট নায়িকা দীপিকা পাদুকোন, কারণ কিছু জিনিস আছে আপনার হাইটে হয় না, টেকনিক লাগে। আমার সাথে কেউ ঝগড়া করলে কখনো জিততে পারে না আজ অবধি, কারণ যখনই আমার সাথে ঝগড়া করতে আসে চোখ নামে কথা বলতে হয়। আমার হাইটে একটা দুর্বলতা আছে, আমি আপনাদের বলি, আমি যদি একটা টুলের উপর বসি আমার পা এভাবে ঝুলতে থাকে, পা মাটিতে পড়ে না। তো কিছু লোক মনে করে যে আমার অহংকারে পা মাটিতে পড়ে না, ব্যাপারটা আসলে এরকম না, আমার পা ঝুলে থাকে। তো ঝুলে যাওয়ার কথা বলা আমার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে, আমার কারণে ওর বিয়ে ঝুইলা গেছে। তো বয়স বাড়ার সাথে সাথে আমি আমার সাইজ নেওয়ার একটা ডিপ্রেশনে পড়ে যাই। আমিন ভাই, আমার বডি সাইজের কথা বলছি, কারণ বর্তমানে মানে মানুষের একটা মাইন্ডসেট আছে, যেমন এইরকম দেখেন যে লম্বা ছেলে প্লাস খাটো মেয়ে কিউট কাপল, আর খাটো ছেলে প্লাস লম্বা মেয়ে হালায় কামড়া করলো কি। মানুষ আমার সাইজ এবং চেহারা এবং আমার আউটফিট দেখে মনে করে যে আমার দ্বারা সকল খারাপ কাজ সম্ভব। আমাকে একদিন আবাসিক হোটেলের সামনে থেকে পুলিশ ধরে নিয়ে যায়, পরের দিন আমার ছবি আসে, আমার ছবিটা ক্লিয়ার আসছে। আমি সাংবাদিককে ফোন দিলাম, উনি আমরা লেখছে যে মানে আমি এত ক্লিয়ার ছবি, তা ভাবলাম যে আমার ফেসবুক প্রোফাইলে একটা ছবি দেই, বাট ছবিটা দিতে গিয়ে আমি দেখছি ওই ছবিতে গোল বৃত্তিতে লেখা দালাল। আমি সাংবাদিককে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ভাই আপনি সাংবাদিক, তার মানে এই না যে আপনি যা কিছু লিখবেন, আমার একটা সম্মান আছে, আমি তো দালাল না, আমি তো কাস্টমার।
তুষার ভাই সাংবাদিক আমাকে কি রিপ্লাই দিচ্ছে জানেন? ভাই আপনার সাইজ এবং চেহারা দেখে আপনাকে দালালই মনে হয়। ফারিয়া ম্যাম আপনাদের একটু হাসানোর জন্য নিজের কত নিচে নামাইছি দেখছেন। আমি যখনই ফেসবুকে ছবি দেই সবাই আমার ছবি জুম করে দেখতে হয়, তো অনেকে আমাকে কমেন্ট করে ভাই আপনি একটু লাল মার্ক করে দিয়ে দেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। একদিন আমি মার্ক করে ছবি দিছি, এক হালা এসে কমেন্ট করছে ভাই এবার কোন হোটেলে ধরা খাইছেন। আমিন ভাই আপনারা যখন শপিং মলে যান আপনারা যাই মনে করেন যে সেলসম্যানকে জিজ্ঞাসা করেন যে জেন্টস কর্নার কোনটা, লেডিস কর্নার কোনটা, আমাদের কিছু বলতে হয় না, সেলসম্যান আইসেই বলে ভাই কিস কর্নারটা ওই সাইডে। আমি যে লম্বা হইতে চাই না এমন কিছু না, আমি লম্বা হইতে চাইছি, আমি 2 মাস দড়িতে ঝুলছি, ফাইনালি আমি 3 ইঞ্চি মানে 3 ইঞ্চি লম্বা হয়েছে দড়িটা, আমি না। আমি সাইজে ছোটো হয় আমাদের মেন্টরদের অনেক অসুবিধা হইতেছে, কারণ মেন্টররা কী করে একটা জোকস রিসার্চ করে পার্টিসিপেন্টদের ক্যারেক্টার অনুযায়ী জোকস দেয়, তো ওরা যখন বাচ্চা ক্যাটাগরি কোনো জোকস পায় তখন তারা কনফিউজড হয়ে যায় এই জোকসটা কি আমাকে দিবে নাকি মহিবুল্লাহকে দিবে। একদম মহিবুল্লাহ শ্যুট শুরু হওয়ার আগে ওর মন খারাপ, সবাই জিজ্ঞাসা করছে মহিবুল্লাহ তোর মন খারাপ কেন? আমার জোকস নীরবে দিয়ে দিছে। শ্যুট শেষ ওরও খুব খুশি, অনেক আনন্দ, কিরে তোরা এখন মনে এত খুশি কা? নীরবের ওই জোকসটা ফাটে নাই। আমি যেদিন জন্মগ্রহণ করি আমার বাবা ডাক্তারকে জিজ্ঞাসা করছে ডাক্তার সাহেব ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? ডাক্তার কয় কিছু একটা হয়েছে, এত ছোট যে দেখাই যায় না। মানে আমি এত ছোট হয়েছি আমার বাবা ডাক্তারে জিজ্ঞাসা করছে স্যার একটু ভালো করে দেখেন মনে ভিতরে কিছু রয়ে গেছে। আমি এখন ছেলে বাবা, আমি দুইটা বাচ্চা আমার আছে, কিন্তু মানুষের বিশ্বাস করে না, মানুষের বিশ্বাস করতে চায় না, মানুষের এইরকম রিয়াকশন কি দিন কালাইলো, বাচ্চারও ইদানিং বাচ্চা আছে। বাট কিছু মানুষ তো আমার উপর এলিগেশন লাগায় হালায় মনে বাচ্চা দুইটা কিডন্যাপ করছে। আমিন ভাই আপনাকে একটা ফ্যাক্ট বলি, একটা করে 3টা কাটা থাকে, প্রথমটা হচ্ছে কি সেকেন্ডের কাটা, এটা ঘুরে আসতে সময় লাগে 60 সেকেন্ড, পরেরটা হচ্ছে মিনিটের কাটা, এটা ঘুরে আসতে সময় লাগে 60 মিনিট, পরেরটা হচ্ছে ঘন্টার কাটা, এটা ঘুরে আসতে সময় লাগে 12 ঘন্টা। এটা থেকে আমরা কি বুঝি? সাইজ ডাজন্ট ম্যাটার, ডিউরেশনটাই আসবে। লাস্ট একটা মেসেজ ড্রপ করি আপনাদের উদ্দেশ্যে, মানুষ ইদানিং বডি শেমিং করে, তো বডি শেমিং করলে মানুষ আসলে আপনি যাকে বডি শেমিং করতেছেন তার খারাপ লাগবে, অন্তত তার মনের অবস্থা আপনি চিন্তা করেন যে অনেক এটা উচিত না, মানুষকে বডি শেমিং করা উচিত না। জাহাঙ্গীর ভাই লাইটের ব্রাইটনেসটা একটু বাড়ান, আমাদের কালা তারেক বাইরে দেখতেছি না। থ্যাংক ইউ, জাস্ট লাইক দ্যাট। ওকে একবারে অন্য হাইটে খেলে দিয়েছে আজকে নীরব, একটা জোরে হাততালি। ওকে এখানে কাকে দিয়ে শুরু করব? শুরুতে তুষার খান। বরাবরের মতো নীরবে এসে নীরবে মেরে যাও, আজকে তোমারটা ফেটেছে। খুব ভালো ছিল, ভালো ছিল ভাই। আপনি এটা নিয়ে তো যা এখানে তো মঞ্চে যা যা বলা হয়, এখন কি করবো, সত্য কথা যখন শুনি একটু খারাপ লাগলো, মেনে নেই। একলা আমি এই সাউন্ড মাথা নামায় আসিস ওই ইশারা দিচ্ছে আপনি এরকম করতেছে, তার মানে খালি আমার থেকে তো না, তো আমাকে না তোকেও করছে। হ্যাঁ বল বল আর কি বলবি না, এনজয় করি। আমাকে নিয়ে যখন বলিস মোটা হাতি কত কি ভাল লাগে, ভাল লাগে। ওকে শুধু বলে রাখি যে আজকে বিচারকদের যে চেয়ার, শুধুমাত্র নতুন চেয়ার দেওয়া হয়েছে, নতুন চেয়ার আনা হয়েছে, কিন্তু সেটা গেস্টকে দেওয়া হয়নি, গেস্ট চেয়ারটা দেওয়া হয়েছে তুষার ভাইকে, কারণ আগের চেয়ারটা ভারে নড়বড়ে হয়ে গেছে। তারপরে বডি শেমিং নিয়ে আমরা কিচ্ছু বলবো না। ওকে শবনম পারিয়া। আমি ক্লাস 6-এর পর আর লম্বা হইনি, আমি ক্লাস 6-এই 5 ফিট 6 ইঞ্চি আমার হাইট ছিল। তো আমি যখন লম্বা হচ্ছিলাম তখন অনেক ফাস্ট লম্বা হচ্ছিলাম, আমার মা খুব টেনশনে ছিল, কারণ আমার মার হাইট হচ্ছে 5'8". আমার মা কোনোভাবে চায়নি যে আমি তার হাইট পাই, কারণ তার ধারণা ছিল পরে আমার জন্য ছেলে পাওয়া যাবে না। তো সে আমাকে সাইকেল চালানো শেখায়নি, কারণ আমি লম্বা হয়ে যাচ্ছিলাম, এবং সে আমাকে সুইমিং শেখায়নি, কারণ তার ধারণা ছিল সাইকেল চালানো শিখলে আর সুইমিং শিখলে আমি আরও লম্বা হব। ওকে।
সো ওটা শুনে আজকে বলছিলাম আর কি যে মানে হাইট আমি খুবই ছিলাম যে আমি আরেকটু লম্বা হতেই পারতাম, কেন এরকম তোমরা আমাকে নিয়ে এরকম করলে। সো আজকে ওরটা পারফরমেন্স দেখে মনে পড়লো আর কি যে যখন লম্বা হতে থাকে মানুষ সেটাও একটা টেনশনের বিষয় হয়ে যায়। ভালো ছিল নীরব, খুব ভালো, তুমি সবসময় ভালো পারফর্ম করো, এটাও ভালো ছিল। আমাদের ক্ষেত্রে বলবো যে আপনার মা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে আমাদের সবারই একটু ডিসিশন নিতে সুবিধা হয়ে যায় আর কি। আমরা এই হাইটে পেয়ে আমরা খুব খুশি, একটা জোরে হাত তালি। অন্য হাইটের আমাদের আমার মনে হয় যে সবচেয়ে নীরব সুপার ছিল পারফরমেন্স। মানে তুমি যদি এভাবে পারফরমেন্স করে যাও, তোমার কথাতেই বলি যে মাইকের স্ট্যান্ড উপর থেকে তোমার লেভেলে চলে আসবে নিজেই। এবং ওয়ার্ল্ডের সারা পৃথিবীর যে দুজন প্লেয়ারের নামে ফুটবলকে স্মরণ করা হয়, ম্যারাডোনা এবং মেসি, দুজনে কেউ তোমার চেয়ে লম্বা না। সো যেভাবে পারফরমেন্স দিয়ে যাও, দিচ্ছ, এভাবেই দিয়ে যাও, অনেক দূর যাবে। ওকে, এবার একটু অন্য হাইটে কমেন্টস শুনতে চাই। হ্যাঁ, থ্যাংক ইউ নীরব, ইট ইজ গুড। থ্যাংক ইউ। কমেডির বড় একটা জিনিস থাকে কি, ইউ হ্যাভ টু লাফ অন ইউর সেলফ, নিজের উপর হাসতে হয়। সেইটা যে তুমি নিজের উপর নিজের হাইট নিয়ে মাকারি করে সেইটাকে নিয়ে একটা হাস্যরস তৈরি করেছে, দ্যাটস এক্সেলেন্ট। অনেকে এটা পারে না, তার হাইট নিয়ে অনেক ইয়ে থাকে না, আমি কেন কিন্তু যা আছে তাই নিজের, সেটা নিয়ে ফান করাটাই আমাদের আরও যেমন বলো ফুটবল প্লেয়ার এছাড়াও পৃথিবীর বিখ্যাত কমেডিয়ান, যাকে কমেডি অ্যাক্টর বলা হয়, কমেডিয়ান না, চার্লি চ্যাপলিনের হাইট অত্যন্ত কম, তোমার থেকেও বোধহয় শর্ট ছিলেন উনি, ঠিক আছে, কিন্তু তার পারফরমেন্স এখনও ক্লাসিক হয়ে আছে ওয়ার্ল্ড কমেডির ক্ষেত্রে। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে টেকনিক্যালি আর একটু রিচ হতে হবে, তোমার স্পিচ অনেক সময় জড়িয়ে যায়। আমি এখানে বসে অনেক জায়গায় পাঞ্চগুলো বুঝতে পারিনি, কথাগুলো বুঝতে পারছি না। সো ওপেন ইউর মাউথ, সেইট। আমি যদি বুঝতে না পারি কথা, তাহলে তো আর যতই কমেডি হোক বা ট্র্যাজেডি হোক আসলে তো কাজ করবে না, ঠিক আছে। সে একটু এইটার উপর ওয়ার্ক করো যাতে করে পরিষ্কারভাবে বোঝা যায় জিনিসটা, সেটা। আর পাঞ্চেস আর ভেরি গুড, কিন্তু আমি কিছু কিছু শুনতে পাইনি। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। আর এই যে নিজের উপর কথা বলা, নিজের উপর, আপনি তো অন্য হাইটের একজন, আপনি 6 ফুট, আমি 6 ফুট 2, 6 ফুট এখন একটু বয়সের কারণে 1 ইঞ্চি কমে গেছে। ওকে, তো একটু আপনি যদি বলেন যে আপনার হাইটের কারণে কি কি সুবিধা বা সমস্যা হয়? আমি সুবিধা যেটা হচ্ছে যে এমনিতেই একটু লোকজন টাকা এগুলো ঠিক আছে। আমি একবার ডেনমার্কে গিয়েছিলাম, ধরো কোনো ক্যাফেতে ঢুকছি কিংবা কোনো জায়গায় ঢুকছি, মানে আমাকে মোটামুটিভাবে আমাকে এইভাবে তাকাতে হচ্ছে আর কি, ড্যানিশরা এত লম্বা। শুধু একটা জিনিস বলি, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং অসাধারণ ভালো অ্যাক্টর প্রয়াত হুমায়ুন ফরিদি, উনি একবার চীন মৈত্রী সম্মেলনে ও ছিল, আমি আমার ছেলের সহ গিয়েছি। আমার ছেলে হচ্ছে 6 ফিট 5। বাবা, ঠিক আছে। তো ফরিদি আমার ছেলেকে অনেকদিন পরে দেখেছে, আগে তো ছোটবেলায় দেখেছে, পরে দেখে বললো যে তো ছেলে খুব বিনয়ী হবে। ও কেন? ওকে সবসময় অন্য মানুষের দিকে ঝুঁকে কথা বলতে। এরকম ঘটনা মোটামুটি অহরহই হয়। শুধু একটা হাইট নিয়ে শেষ একটা বলি আছে, ঢাকায় যোগ আছে। যোগটা হচ্ছে যে কলা কিনতে গেছে একজন লোক, একটু লম্বা, জিজ্ঞেস করছে যে কলা কত? কয়েছে হালি হইল, বেশ আগে আর কি, হালি হইল 2 টাকা আর কি। কয় কি বলে, এইটুকু কলা 2 টাকা হালি? কয়েছের কাছে দেখেন, অদ্দূর থেকে তো আমার বলাবান মনে হইব। ওকে, হাইট থাকার অনেক সুবিধা, যেমন আমিন ভাইয়ের বাসায় ফ্যান পরিষ্কার ওনাকেই করতে হয়, উপর থেকে কৌটা পারতে হয়, এবং মাঝে মাঝে ওনার ছেলে বলে আব্বা টিকটিকিটা একটু ধরে দাও সিলিং থেকে। তো ওকে অন্য হাইটে খেলে দিয়েছে আল আমিন নীরব, শুভকামনা থাকলো, আবার দেখা হবে ইনশাল্লাহ। প্লিজ। এই যে যারা একরকম চরিত্রে অভিনয় করেছে, হঠাৎ করে হিমু এবং সিঙ্গেল ছিল ডুয়েট, তাদের জন্য আমি বলছি যে আমাদের প্রিয় অভিনেতা, তিনি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথমবার পেয়েছিলেন খল চরিত্রে, দেশা দা লিডার তারিক আনাম খান। তো এই যে খল চরিত্রে প্রথম এরকম পুরস্কার পেলেন, একরকমভাবে যাচ্ছিল,
খল চরিত্র, মানে এটা কতটুকু নিজেকে চেঞ্জ করতে হয়? অভিনেতা হিসেবে আমার মনে হয় যে চরিত্রটা দেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট রাদার দেন সে খল কি কোন একটি ইস্যুতে একজন লোক খুব খল হয়ে যেতে পারে। অভিনয়ের বিজ্ঞানে বলে যে তুমি যদি খল চরিত্র পাও তাহলে মানুষ হিসেবে যদি পুরোপুরি স্ট্যাবলিশ করতে চাও তাহলে তার মধ্যে ভালো কিছু আবিষ্কার করো। যে খুন করে সে হয়তো বাড়িতে গিয়ে তার বাচ্চাকে আদর করে, এটাও সম্ভব কোনো সময়। আর আজকালকার খল চরিত্র মানে ঠিক আগেকার যেমন ওয়ান সাইডেড ভিলেন, আগে যদি আমার চলচ্চিত্রে দেখি গোপটা বাকি এরকম করলো, সেরকম তো নেই, এখন পরিবর্তন হয়ে গেছে। তো এই খল চরিত্রের সময় আমি পারপাসটা দেখছিলাম এবং তার একটা পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল, ইস্যু ছিল, অন্য লোককে ব্যবহার করে সেই জায়গায় ওঠার জন্যে, ওইটাই তাকে একটা খল চরিত্রের জায়গা দিয়েছে আর কি সবসময়। তো এর আগে অনেকগুলোতে নায়ক, তারপরে খল, মনে হচ্ছে তাহলে এতক্ষণ মানে নায়কে কি করলামটা? সেইটাই আমি নায়ক করেছিলাম, কিন্তু আমিন খান তো একদম পুরোপুরি নায়ক ছিল। আমরা একটু অন্যরকম নায়ক ছিলাম। আমি যখন শুরু করেছিলাম কবরী ম্যাডামের সঙ্গে কাজ করে লাল সবুজের পালা ছবিতে, সেখানে নায়ক ছিলাম আমি, পরে সুরুজ মিয়া করি, এরকমভাবে আমার আসলে অভিনয় করতেই অনেক বেশি মজা লাগে আর কি। ঠিক আছে, তো এক খল চরিত্রের কথা মনে হলে প্রায় আমার এটাও ফরিদির কাছ থেকে শোনা। সেটা হলো যে একজনে বলছে যে ওই থাকে না আগেকালে সিনেমাতে যেটা হতো, এসো সুন্দরী তোমার রূপ যৌবন সুধা পান করি, তার মেয়েটা কি বলবে, ও দাঁড়ান একটা গ্লাস নিয়ে আসি। হঠাৎ করে মনে পড়লো স্বাধীনতা দিবসের এপিসোড, তুষার খান বাংলার স্বাধীনতা সবসময় চান। আমিন ভাই, আপনি কখনো নেগেটিভ রোলে অ্যাক্টিং করেছেন? আমিন ভাই অনেক করেছি, মিস করে গেছি। মানে ওই ধরনের সরাসরি নেগেটিভ না, যেটাকে বলে অনেক সময় অ্যান্টি হিরো প্যাটার্নের নেগেটিভ ক্যারেক্টার। আমি মানে ভ্যারাইটি ক্যারেক্টার নিজেও খুব পছন্দ করি। এবং এই রিসেন্ট আমিন ভাইয়ের যেগুলো টিভিসি দেখলাম সেগুলোতে অনেক কমেন্টস, ভাই আপনাকে একটু খল চরিত্রে দেখতে চাই। ওইটা একটা মজা আছে, গানের শুটিং করা লাগে না। তারপরে অনেক সময় থাকে যে প্রত্যেক মানুষের মধ্যেই একটা ক্ষোভ থাকে, যে কাউকে গাল দিবে, কাউকে মারবে, থাকে না, অনেক হয়তো সেটা প্রকাশ করতে পারে না। খল চরিত্রে অভিনয় করতে গেলে ওই জিনিসগুলো প্রকাশ করা যায়, নিজের মনের মধ্যে যে মানে একটা পশু থাকে ওইটা প্রকাশ করা যায়, এটা একটা মজা আলাদা। প্রত্যেক ক্যারেক্টারই মজা। শবনম ফারিয়া নেগেটিভ রোল করেছেন? নেগেটিভ ক্যারেক্টার একদম সম্পূর্ণ একদম নেগেটিভ ভিলেন সেরকম না। আমি একটা সিরিয়ালে অভিনয় করেছিলাম আমাদের এনটিভিরই, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বই আছে মা বাবা ভাই বোন, সেটা অবলম্বনে একটা বড় সিরিয়াল হয়েছিল। তো সেখানে যে চরিত্রটা ছিল, মেয়েটার আসলে পোস্টপার্টাম ডিপ্রেশন হয়, তারপরেও অনেকগুলো স্টেপ নেয় যেটাকে আসলে অনেকটাই আমাদের দৃষ্টিতে মনে হয় যে ও নেগেটিভ চরিত্র, কিন্তু আমার কাছে তখন মনে হয়েছিল যে পোস্টপার্টাম ডিপ্রেশনটা, এটা নিয়ে আসলে আরও অনেক আলোচনা করা উচিত, এটা সবার জানা উচিত। তো সেই জন্য আমি এটা অভিনয় করেছিলাম এবং আমি অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম ওই চরিত্রটার জন্য। ভাই যদি একটু ছোট্ট করে শেয়ার করেন, আপনি তো অনেক করেছেন। আমি সেই রাজাকারের কথা মনে পড়ছে। আমি অনেকগুলোতে কাজ করেছি, তার মধ্যে একটা ছিল সুন্দরী, একটা সিরিয়াল ছিল সুন্দরবনে বেস করে, ওটার মধ্যে প্রথম আমি নেগেটিভ ক্যারেক্টার করি। একটা ফিল্মে আমি পুরো একদম সোলো ভিলেন ছিলাম। আর লাস্ট যেটা নেগেটিভ ক্যারেক্টার কাজ করেছি সেটা তারেক ভাইয়ের সাথে। তারেক ভাই মনে আছে, তুমি রাইটার ছিলা, তোমাকে হাইজ্যাক করে নিয়ে গেলাম, অরুণদার, হ্যাঁ ওইটা, দ্যাট ওয়াজ দ্য লাস্ট আমি মানে নেগেটিভ ক্যারেক্টার করলাম। রাইটার ছিলেন, তারেক ভাইকে হাইজ্যাক। আপনি করলেন কিডন্যাপ? আমি করলাম, মানে গ্রুপ নিয়ে আর কি, কারণ আপনাকে তো কিডন্যাপ করা সম্ভব না, আপনাকে নিয়ে যাবে, এই একটা সুবিধা। শাওন, তোমাকে কেউ কিডন্যাপ করতে পারবে না। যেহেতু সুন্দরবনের কথা বললেন, খুলনার কথা বললেন, আর খুলনার এক্সেন্ট তো একটু খুবই সুন্দর, তিনজন যেহেতু খুলনার স্মৃতি আছে, সো খুলনা থেকে এবার একজনকে ডেকে নেব। খুলনা খালিশপুর থেকে আসছে তারেক মাহমুদ। আসসালামু আলাইকুম দাদাস, ভাই ব্রাদার। পুরো বাংলাদেশে এখন সংস্কার চলছে, যা কিছু হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, কিন্তু যদি কোনো সংস্কার খারাপ হয় তাকে এক কথা কি বলবে? কুসংস্কার। ভাই গ্রামের দিকে একটা অদ্ভুত কুসংস্কার আছে, রাতের বেলা চুল আশ্রালে নাকি ভূত আসে। আমি তো কতবার রাতের বেলা চুল আশ্রাইলাম, কই ভূত তো দেখলাম না। আমিন ভাই, ভূত মনে হয় আইছিল, আমার যে চেহারা ও নিজেই ভয় পেয়ে চলে গেছে।
সেদিনকে আমিন ভাইরা দেখি মন খারাপ করে চুপচাপ বসে আছে। আমি বললাম ভাই কি হয়েছে, মন খারাপ কেন? আরে আর বলিস না রে, আমার মনে হয় অমঙ্গল হবে। কেন ভাই আপনার সামনের দিকে কালো বিলাই গেছে? না, তোকে মেন্টর কালা তারেক সামনের থেকে গেছে। তুষার ভাই বলেন তো, দৈত্যের মাথায় শিং থাকে কেন? কেন ভাই? একজনের সাথে আরেকজনের মাথায় একবার ঠুসা খাইলে যে দ্বিতীয়বার ইচ্ছাকৃত ঠুসা দিতে হয়, এই পারিবারিক শিক্ষা তারা পায় নাই। ভাই মিডিয়াতে একটা অদ্ভুত কথা প্রচলন আছে, মিডিয়া পারে না এমন কোনো কাজ নাই। আমি মানি না ভাই, এইটা কুসংস্কার। তাই যদি হইতো আমরা দিয়ে পারলে ফেয়ারনেস ক্রিমের অ্যাড করে দেখাতো। ভাই কথায় আছে জুতার উপর জুতা রাখলে নাকি দারিদ্রতা বাড়ে। ভাই আমি বুঝি না, আমার সরল মনে দুইটা প্রশ্ন। এক, এই জুতার দোকানদারগুলো বড় লোক হয় কেমনে? আর দুই, এই যে ডান্স ক্লাবে একজনের পায়ের উপর আরেকজন পা রাখে যে নাচে, আপনাকে কি মনে হয় এরা গরিব? সেদিনকে এলাকায় চোর আসছে ভাই, আমরা সবাই প্রায় চোরটারে ধরেই ফেলছি। চোর দুটা ছাদ থেকে লাফ দিছে। আমরা ওরে ভাই মানবতা তো আছে, নিয়ে হাসপাতালে ভর্তি করাইলাম। ভাই ওরে জিজ্ঞেস করলাম তোরা লাভ দিলি কেন? ভাই পুলিশ নয় একটু তোকে ধরতই, তোকে লাভ দেওয়ার কোনো দরকার ছিল? ছোট ছোটটা কয় ভাই আমি ওস্তাদ দেখলাম, ওস্তাদ পুলিশ তো ঘিরে ফেলাইছে, আমরা কি করব? ওস্তাদ কয় লাভ দে। ওস্তাদ আমরা 13 তলার উপরে আছি। আরে দূর বেটা, লাভ দে, এখন এসব সংস্কার মানার সময় আছে নাকি? সেদিনকে এলাকায় একটা লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমরা সবাই মিলে দেখতে গেলাম, কিন্তু যাই দেখি লাশ নাই। যাই জিজ্ঞেস করলাম ভাই লাশ ভাই গাড়িটা কোথায়? বললো ভাই ময়নাতদন্তে আছে, ওটা নিয়ে আসবে একটু পরেই। বলতে না বলতেই লাশ ভাই গাড়িটা চলে আসছে। রনি ভাই বলে উঠলো ভাই দেখছো, বলতে না বলতেই চলে আসছে, লোকটা মেলা দিন বাঁচবে। সেদিনকে আমার এক বন্ধু এসে আমার বলতেছে ভাই আমার তো দায়নার চুলকাচ্ছে, মনে হয় টাকা আসবে না? হয় ভাই তোর টাকা আসবে। আরেকজন এসে বলতেছে ভাই আমার তো বাম হাত চুলকাচ্ছে, মনে হয় টাকা আসবে না? হয় ভাই টাকা আসবে তোর। ভাই আমার তো পায়ের তলাও চুলকাচ্ছে, ভাই তোর বিদেশের তেও টাকা আসবে। ভাই আমার পুরো পিঠ চুলকাচ্ছে, হালার পর দূর হয় এখান থেকে, তোর চুলকানি হয়েছে। সেদিনকে আমার বন্ধু গেদু আর তার বউ রাতের বেলা ঘুমায় আছে, হঠাৎ করে ওর বউ ধরফর করে উঠছে, কি জানি দেখে ভয় পাইছে। বলতিছে ভাই আমি তো ভয় লাগছে, আমি বুকে থুতু দিচ্ছি। পাশে থেকে আমার বন্ধু বলতিছে বাবু খাবার জিনিসে থুতু দিতে হয় না বাবু। তো যারা হাসো দেখেন সবার জন্য বলতেছি, এই যে আমিন ভাই আমাদের গুলি করে, কেউ কিন্তু মরে না। ফারিয়া ম্যাম যে আমাদের হার্ট দেয়, কারোর সাথে কিন্তু ভালোবাসা হয় না। রনি ভাই যে এসে আমাদের জড়ায় ধরে, এইসব কেউ সিরিয়াসলি নেবেন না, কারণ এই সবই কুসংস্কার। থ্যাংক ইউ। হাসি মুখ দেখলে সবাই বলবে খুব ভালো, হাসি স্বাস্থ্যের জন্য ভালো, দুর্দান্ত, হাসলে মন ভালো থাকে। আর আমাদের দেশে কাউকে হাসতে দেখলে বলবে তোর কপালে দুঃখ আছে। আর টিপটা কি, ওই যে মা একটা কাজল দিয়েছিল, সেটার প্রভাব মনে হয় এখনো অনেকের আছে, যে কোনো মেয়ের আর নজরে লাগে না। কেমন লেগেছে আমাদের বিচারকদের? শুরুতে আপনি বলবেন। কল্যাণ নাকি? হ্যাঁ আমাদের এলাকার তো কথাবার্তা কিন্তু অনেক ঠিকঠাক, গলাও ভালো, উচ্চারণ ভালো, সব কিছু ভালো। ওই যেটা হয় কমেডির ইমপ্রম্পটু একটা ব্যাপার লাগে, ইমপ্রম্পটু বলতে ইমিডিয়েট করতে হয়, ওইটা মুখস্থ করে হয় না, সেইটা একটু আমার কাছে মিস মনে হয়েছে। আর সংস্কার নিয়ে বোধ হয় আর একটু কিছু ভালো গরম কিছু হলে ভালো হতো, মানে কেননা চলতি তাকেই তার উপরে হাসি ওড়ানোটাই কিন্তু কমেডির বৈশিষ্ট্য। কমেডি সবসময় পাঞ্চ কিন্তু হচ্ছে বর্তমান সময়ের সঙ্গে, পৃথিবী জুড়েই তাই। কিন্তু যদি আমেরিকাতে দেখি তারা প্রেসিডেন্টকে নিয়েও কমেডি করে, অমুককে নিয়ে কমেডি করে, আমাদের এখানে সেগুলো করা যায় না, একটু ঝামেলা আর কি। মানে কোনো রাষ্ট্রের কোনো কাউকে নিয়ে কমেডি করলেই সে মনে করে ভ্যাঙাচ্ছে, ভ্যাঙানো আর কমেডির মধ্যে পার্থক্য আছে কেমন। তো সেই জায়গাটা পৌঁছতে পারলে ভালো হতো, স্ক্রিপ্টটা একটু বোধ হয় মচমচে হলে ভালো হতো, বাট ওয়েল ট্রাইড, কোয়াইট নাইস। সে এমনিতে দুর্দান্ত পারফর্মার। এই হাসি মুখটা দেখলেন, এটা তার সহজাত, এবং যা কিছু বলে সে হাসি মুখে বলে। পরীক্ষা দিয়ে আসলো মনে হয়, কারণ রিহার্সাল করা কঠিন আছে না। এবং জিজ্ঞেস করলাম পরীক্ষা কেমন হয়েছে, হাসি মুখে বললো ভালো হয়নি। হাসি মুখে যা বলে। কি পরীক্ষা ছিল? ল্যাব টেস্ট। ল্যাব টেস্ট, ওকে। এটা খুলনা ইউনিভার্সিটিতে
ফাইনাল পরীক্ষা, মাস্টার্সের ফাইনাল, মাস্টার্সের ফাইনাল পরীক্ষা চলছে, আর ওইখানে বাদ দিয়ে সে ওখানে স্যারকে বলেছে আমি স্যার বেশি সময় দিতে পারবো না, আমার ওইদিকে ফাইনাল আছে। কোনটা আগে, শিক্ষা নাকি কমেডি, কোনটা আগে? দুইটাই দরকার। আমাদের দিক থেকে বা দিলে আমার ওদিকে স্যার হতাশ। এই স্যার কি বলবে? আমিন খান। ইয়েস, তারেক মাহমুদ, তারেকের জীবনের কাহিনীর সাথে আমার অনেক কিছু মিলে যায়, যে পরীক্ষা ওদিকে দিচ্ছে এদিকে চলে আসে। আমার জীবনে এরকম ঘটনা ছিল যেখান থেকে আজকে আমি এখানে। তো সো আমিও চাই তুমি দুদিকেই সফলতা লাভ করো। আর পারফরমেন্সের ক্ষেত্রে যেটা বলবো, তারেক এটা অনেক দূর তুমি চলে এসছো, পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল ভালো ছিল, কিন্তু এখন জিনিসটা হচ্ছে কি তোমাকে নিজেকে ভাঙতে হবে, নিজের পারফরমেন্সটাকে আরও ডেভেলপ করতে হবে। জোকস ঠিক আছে, পারফরমেন্সটা, থ্রোয়িংটা বা প্যাটার্নে একটু ডেভেলপ, নতুনত্ব কিছু আনতে হবে যেন মজা লাগে। হ্যাঁ, তুমি মুখস্থ বলে যাচ্ছ, তোমার উচ্চারণ সুন্দর, ফোর্স আছে, সব আছে, মুখস্থ মনে হচ্ছে, ঠিক আছে। অডিয়েন্সের সাথে কানেকশনটা কমে আসছে তোমার, যে অডিয়েন্সকে নিয়ে খেলা, অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়া, এই জিনিসটা বাড়াতে হবে। ওকে, যদি নেক্সট রাউন্ডে যাও এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, অল দ্য বেস্ট। আমিন ভাই, আপনি কোনো কুসংস্কার বিশ্বাস করেন? অনেক সময় করে, এখন আর একদমই করি না। তবে একটা উনি মনে প্রাণে বিশ্বাস করে, এসব বাসা থেকে বলে দিয়েছে, যে অন্য নায়িকার সাথে ক্লোজ হলে কপালে দুঃখ আছে, এই একটা কুসংস্কার। এটা মানতেই হয় ভাই, এটা সবসময় সবাই মানে। ওকে, শবনম পারিয়া। আমি আসলে ভেবেছিলাম ওকে যেটা বলবো সেটা আমিন ভাই বলে ফেলেছে। তারেক ভালো ছিল, কিন্তু আমি চাই নেক্সট এপিসোডে আরও একটু ডিফারেন্ট কোনো পারফরমেন্স, একটু অন্য টাইপের। তুমি তো সবসময় এটাই করো, একটু যদি ডিফারেন্ট কিছু করো তাহলে ভালো লাগবে। বেস্ট অফ লাক। ওকে, মেয়েরা তো খুব আয়না দেখে, এই কুসংস্কার কি আপনি বিশ্বাস করেন? বলে যে ভাঙা আয়নায় মুখ দেখলে নাকি ভাগ্য খারাপ হয়, এরকম এরকম শোনেননি? ভাঙা আয়নায় মুখ দেখলে? আমি একটা কুসংস্কারই আমার হয় যে এক শালিক দেখলে আমার একটু মন একটু কেমন যেন করেছে, এক শালিক দেখলাম, এছাড়া আর কোনো কিছু। জোড়া শালিক, ওকে, জোড়া শালিক। ভাগ্য কিভাবে ফেরাতে হয় আমার কাছ থেকে শিখে নেন। জোড়া শালিক দেখলে ভাগ্য ভালো হয়, এই কারণে আমার বাসায় আমি জোড়া শালিক পুষেছি, প্রতিদিন দেখি। আপনি এই কাজটা করতে পারেন। ওকে, তারেক, তুমি পরীক্ষা দিয়ে কবে ফিরেছো? গতকাল। হ্যাঁ, কারণ হচ্ছে ওইটা বোধহয় একটা টেনশন ওখান থেকে ছিল, খুলনার থেকে, যে কি যাবো, কীরকম পারফরমেন্স করব, কি হবে, ওই জিনিসটা মাথার মধ্যে ছিল, এবং সেটার একটা ছোট্ট প্রতিফলন আমি এখানে দেখতে পেরেছি। ওই টেনশনটা এখানে একসাথে পারফরমেন্সের সাথে মিক্সড হয়ে একটু সেই তারেক থেকে একটু দূরে সরা, কিন্তু তোমার পারফরমেন্স যথারীতি ভালো ছিল। আর আমিন বারবার যে কথাটা প্রথম থেকে বলছে, যে তোমরা যারা বিভিন্ন এলাকার, তোমরা আঞ্চলিকতাটাকে একটু প্লাস করো, তাহলে ভেরিয়েশনটা আসবে। ভালো ছিল। তবে আমার মনে হয় যে দুই প্রিপারেশন একসাথে হতে পারতো। ল্যাব টেস্ট যেহেতু ছিল, ওই বিষয়টাই যদি আজকে এখানে ওই কন্টেন্ট হতে পারতো। কি বিষয়, কি ল্যাব টেস্ট হলো ওখানে, কি ল্যাব টেস্ট হলো? আচ্ছা, এলইডির ক্যারেক্টারিস্টিক্স। ও আচ্ছা, ওইরকম যদি হতো, যে এরকম একজন গেছে ইউরিন টেস্ট করতে, সাথে করে চানাচুর নিয়ে গেছে, ডাক্তার বললো এটা কেন? বলছে না, খালি মুখে টেস্ট করবেন। ওকে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। প্লিজ। ওকে, তারিক আনাম খান স্যার বললেন যে একটু সমসাময়িক বিষয়গুলো নিয়ে বললে বিষয়টা একটু ভালো হয়। যে অনেক কিছু আবার আমাদের এখানে বলা টলা যায় না। আমি অ্যাকচুয়ালি কয়েকদিন আগে আমার দাঁতের একটা মারাত্মক পেইন ছিল, 6-7 মাস আগে। আমি পাশের দেশে, মানে আমাদের এখানে আমি যখন এই দাঁতের চিকিৎসা করালাম, তো সেখানে ডাক্তার বললো যে দেখি কানের মধ্যে দিয়ে প্লাস ঢুকিয়ে দাঁত তুলবে। আমি বললাম কানের মধ্যে দিয়ে কেন? বলছে এখানে মুখ খোলা নিষেধ। তো পরে আমি ভাবলাম বাইরে থেকে এগুলো করে আসি। যাই হোক, এই যে এসব বলছি, আল্লাহ, এই স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম? ডিলিট করে দাও, পরে সমস্যা হবে। ওকে, হ্যাঁ, এক কাক ময়নাকে বললো তুমি ভেতরে কেন? বললো ওই যে কথা বলা শিখেছিলাম তাই। ওকে, আমরা কথা কিভাবে বলতে হয় সাবধানে বলতে হবে। আমি যে ভুল করছি, কারণ আমার তো গার্ডিয়ান নেই। গার্ডিয়ান থাকলে না একটু কারেকশন করে দেয়। ওই যে ওই ছেলেটা ভুলভাল বকছিল, আজকে তার গার্ডিয়ান পাওয়া গেছে, বাপ ছেলে তাই একসাথে আসছে। দুর্দান্ত একটি পারফরমেন্স আজকে প্রথমবার হতে চলেছে, দুইজন আলাদা আলাদা একসাথে, বাপ ছেলে, মহিবুল্লাহ এবং সেই সাথে তরু।
স্যার হ্যাঁ আমি ওই লোকটাকে খুঁজতেছি যে বলেছিল পৃথিবীতে হাজার খারাপ মানুষ আছে কিন্তু একটাও খারাপ বাবা নাই। আমার বাবারে দেখেন, আমার বাবার নিজে আমি কি বিপদে আছি। বাবা, বাবা, এই বাবা এদিকে আসো। মহিবুল্লাহ, আমি তোর বাপ, সম্মানের সাথে কথা বল। এই বাপ, এবার সম্মানের সাথে এদিকে আয়। দেখছেন কি জন্ম দিছি আমি? এটাতে জন্ম দেওয়ার পরে দ্বিতীয় আর সন্তান নেওয়ার সাহসই করতে পারি নাই, সুযোগও ছিল না। বাবা, নিজের পারফরমেন্সের দোষ মেন্টরদের উপরে চাপাইও না। হয়েছে, পাকতামি করার দরকার নেই। এই 50 টাকা লয়ে একটু জ্যাক ঘুরে টুরে একটু চকলেট টকলেট খাই আসো, বুঝছো? শোনো বাবা, এই আমার বুকি চুকি বুঝাইও না। আমি এখানে চকলেট খাইতে যাবো আর সে দেখবো আমার সম্পত্তি 2 ভাগ হয়ে গেছে। কি জন্ম দিলাম দেখলেন? আল্লাহ, ওই দিন যদি ফার্মেসিটা খোলা থাকতো, এই দিন আমার দেখতে। বাবা, কালকে প্যারেন্টস মিটিং আছে, তোমার ওখানে যেতে হবে। না, আমি যাবো না। তোমার ওখানে যেতে হবে। একবার কইছি না মানে না। ফারিয়া ম্যাডাম বলছে। এত করে যেহেতু বলছিস, লাল পাঞ্জাবিটা পরে যাই। ফারিয়া ম্যাডামের কথা শুনে রেডি হয়ে গেছে। কালকে তোমার যাওয়া লাগবে না, কালকে মা যাবে। তোর বোকা, দেখ ফারিয়া তোর মার মতো, আরেকটা মা, এই দুইটা মা একসাথে যে কি না কি করব দরকার আছে। এক কাম কর, তুই ফারিয়ার নাম্বারটা আমারে দে, আমরাই কথা বলে নেই। আমার ডায়েরিতে আছে, ওখান থেকে নিয়ে নিও। তোর ডায়েরিতে ফারিয়ার কোনো নাম্বার নাই। আমি কতবার ট্রাই করছি, কোন শামীম স্যানিটারির নাম্বার। একটা মোবাইল নাম্বার ঠিক মতো নিতে পারস না, কি পড়ালেখা করতেছস তুই? আমি তো পড়াশোনা ঠিক মতো করতেছি বাবা। তা তো আমি দেখতেই পাইতেছি তোমার রেজাল্টে কি অবস্থা। আজকের খবরের কাগজ দেখছস? হেডলাইনে লেখা আসছে, ছেলে পরীক্ষায় ফেল করার কারণে বাপ পাশে লাত্তি দিয়ে ঘরের থেকে বাইর করে দিস। ও আচ্ছা, তাহলে তুমি প্রথম নিউজটাই পড়ছো, দ্বিতীয় নিউজটা পড়ো নাই। কি? বাবা বারবার সন্তানের পড়ার কথা জিজ্ঞেস করার কারণে বাবার লুঙ্গিতে আগুন ধরিয়ে দিল সন্তান। বাসন, এই যে কালকে প্যারেন্টস মিটিংয়ে যাবো না, ফারিয়ারে বলিস না আমি তোর আব্বা, বলবে আমি তো ছোট্ট চাচ্ছি। নিজে চার একবার আইনে দেখছো, এক পা গেছে কবরে, 7 দিন শেভ না করলে আমার দাদার নাম ধাইবে। দাদার লোকে বেয়াদবি, সরি বাপের লোকে বেয়াদবি। আজকে যদি আমার মা বাসায় থাকতো, তুমি এরকম আমার মারতে পারতো না রে? আজকে তোর মা বাসায় থাকবি, কেমনে মারুম তোর? আগে তোর মারে মারতাম, তারপরে তোরে মারতাম। আচ্ছা, মায়ের থেকে মনে পড়লো, তোর মা করে বাসায় দেখতেছে, একটু দেখতো কই গেল? আমি তোমার মতো নাকি মানুষের বড় খবর হই, নিজের বড় খবর নিজেতেই রাও। মনটা চায় 10টা মিনিট ওরে পিডাই, তারপরে মাথায় পানি দেই, তারপরে আবার 10 মিনিট থাবড়াই। এত দরদ দেয় না, লাগবে না। যখন থাবড়াবা টানা 20 মিনিট থাবড়াইয়া সাইডে দাও। এত সস্তা না, আগে 10 মিনিট থাবড়ামু, তারপরে জ্ঞান ফিরামু, মাথায় পানি দিমু, আবার থাবড়ামু, হারাটা দিন থাবড়ের উপর রাহুম তোরা দেখিস। আচ্ছা, আমার দাদা কি বাসের হেল্পার ছিল? না, কেন? তোর দাদা বাসের হেল্পার? না, তুমি কথায় কথায় থাবড়িনা কথা কও, লক্ষণ তো ভালো না। নিজের লক্ষণ দেখ, নিজের লক্ষণ দেখ, পড়ালেখার কি অবস্থা। আমি তো ঠিক মতোই পড়ালেখা করতেছি, এছাড়া আমি একজন জিনিয়াস। ওরে বাবা রে, কি আমার জিনিয়াস! এক সেকশনে 3 বার থাকে, 3 বার, এটা আবার জিনিয়াস। তুমি কি আমার উপরে বিশ্বাস করো না? হ্যাঁ, তোর উপর আমার অগাধ বিশ্বাস। আমার বংশের মান ইজ্জত সম্মান তুই ডুবাবি। তুষার ভাই, আমি একটা স্মার্ট লোক, ফারিয়া লুক এট মি। হ্যাঁ, ভাবছি একটা ভালো পোলা পাবো, কি পয়দা দিছি, একটা মায়ের মতো হয়েছে পুরা। বরিশাল্লা কথাটাও কয় বরিশাল্লার মতো। মায়ের কাছেও সম্মান পাইলাম না, না ভালোবাসাও পাইলাম না, পোলার কাছেও পাইলাম না। আমি তোমার ভালোবাসি। সেদিনকে ফারিয়া ম্যাডাম এসে আমার মা হতে চাইছিল, আমি তোমার মুখের দিক তাকাইয়া না বলছি। আরে বলত পোলা আমার ভালো তো সহ্য হয় না। না আর ফারিয়া, তুমিও কি মাসুম বাচ্চাকে কেন বললে? তুমি আমাকে বলতে পারতো, আমরা মিউচুয়ালি করে নিতাম। আচ্ছা, ভালো কথা, তোর হাতে মোবাইল নাকি? আজকে সারাদিন মোবাইল কি তোর? মোবাইলটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মোবাইলটা নষ্ট হয়ে গেছে। বুঝি নাই, মোবাইলটা নষ্ট হয়ে গেছে। আরেকবার কো। তোমার কইতাছি, কানে শোনো না, মোবাইলটা নষ্ট হয়ে গেছে। শুনছি তো আগেই, কিন্তু বারবার শুনতে ভালো লাগতেছে রে।
দারুণ দারুণ। আচ্ছা আব্বা, মোবাইল যে নাই, সারাটা দিন এই বাইং মাছের মতো লাফালাফি না করে একটু পড়ালেখা তো করতে পারতি। এই যে দুপুরবেলা ও একটা বই পড়তেছে, বইয়ের নাম হচ্ছে কিভাবে শিশুদের লালন পালন করতে হয়। এটা পড়ার বয়স তোর? আমি শুধু বইটা দেখতেছিলাম তোমরা আমার ঠিক মতো লালন পালন করতেছো কিনা। মাথার গাম পায়ে ফেলা এইসব পয়দা দিছি আমি, এগুলির লালন পালন করে। লালন পালনের সমস্যা হলে তোর মারে যায় জিজ্ঞা। আচ্ছা তোমাদের ওয়েল্ডিং সিনেমনি কবে ছিল? ওয়েল্ডিং সিরেমনি পড়ালা সিরে দেখছি, ওইটা ওয়েল্ডিং না, ওয়েডিং সিরেমনি। ওয়েডিং ও দুদিরে একই হইলো না রে, দুইটা রাত দিন তফাৎ। আচ্ছা কি তফাৎ? কেমনে বুঝাইতাম, ধর ওয়েল্ডিং হচ্ছে কি দুইটা জিনিস পুড়তে 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 এক হয়ে যায়, আর ওয়েডিং হচ্ছে গিয়ে দুটো জিনিস এক হয়, সারাটা জীবন পুড়তে থাকে পুড়তে থাকে আর পুড়তে থাকে। আচ্ছা বাবা, তুমি আমার আম্মুরে কি দেখে বিয়ে করলা? আরে আল্লাহ, সেই তো আমার ভুল। তোর মায়ের ওই যে ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল, এই তিলটা দেখে আমি পাগল হয়ে গেছি রে বাবা। এই একটা ছোট্ট তিলের জন্য এত বড় বিপদ নেওয়ার কি দরকার ছিল? বাবারে, এই তিলই তো আমার তিলে তিলে মারতেছে, তিলে তিলে মারতেছে। আর তুমিও আমারে পড়াশোনা চাপ দিয়ে তিলে তিলে শেষ করতেছো। আরে বাবা শোন, তোর দাদাও আমারে কইতো এই পড়ার কথা, কিন্তু আমি শুনি নাই। পড়ালেখার কথা কি তোরে শুধু শুধু কই? কোনো বাপই চায় না তার ছেলে কষ্টে থাকুক, সব বাপ মা চায় তার ছেলে যেন তার চেয়ে আরো ভালো কিছু করুক। একটু পড়ালেখা কর, আর কিচ্ছু চাই না তোর কাছে। থ্যাংক ইউ। মহিবুল্লাহ টু গুড। খুব টেনশনে ছিলাম মহিবুল্লাহকে নিয়ে। হ্যাঁ, মানে রিয়েলি তরু তো ইজ এ ভেরি গুড একটা গুড পারফর্মার জানি আমরা, কিন্তু আমি সত্যি কথা মহিবুল্লাহকে নিয়ে খুব টেনশনে ছিলাম। এবং মহিবুল্লাহ তোর সাথে যেভাবে একসাথে প্যারালালি পারফর্ম করে গেছে, দুজনকে স্যালুট জানাই। এবং আচ্ছা, দুজনকে both of you super. ওকে, শবনম ফারিয়া। La 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 এই হয় সব জায়গায় এরকম হয়। সব জায়গায় দেখা যায় বাচ্চাকে কোলে নেয় আর বাবা পড়ে থাকে। পরিশ্রম তো আমরাই করি। আজকে মার্কশিট দেখে আমি তুষার ভাইকে বললাম যে আই এম ভেরি এক্সাইটেড ফর দিস পারফরমেন্স, কারণ এই দুজনই আমার খুবই পছন্দের পারফর্মার এবং কি যেন ছিল, খুব ভালো ছিল। কিন্তু মহিবুল্লাহ, তোমাকে যে আমি অ্যাডপ্ট করতে চাইছিলাম, এখন তো টেনশনে পড়ে গেলাম যে এত দুষ্ট হয়। খুব তো টেনশনের বিষয়। খুব ভালো ছিল, খুব ভালো ছিল। ওকে, তুষার খান। পঞ্চম রাউন্ডে মহিবুল্লাহ সবার সাথে ফাইট করে পর্যন্ত এসছে, এবং আজকে আসলেই আমরা তিনজনে চিন্তা করছিলাম যে মহিবুল্লাহকে নিয়ে চিন্তা ছিল কি করবে ও তরুর সাথে, তারপরে তরুর সাথে বিষয়টা আছে ওখানে। এবং কি অসাধারণ পারফরমেন্স এবং রিফ্লেকশন ছিল দুজনের অ্যাক্টিংয়ের মধ্যে, মানে ফুল প্যাকেজ খুব ভালো ছিল, খুব ভালো। ওকে, আমি একটু জানতে চাই, মানে এই দুই শার্ট, এই শার্ট এম আই রাইট? এটা কনফার্ম জাহাঙ্গীর ভাই বানায় নাই। জাহাঙ্গীর ভাই শুধু কনসেপ্টটুকু দিয়েছে, নিজেদের কিনতে হচ্ছে নাকি? এটা কিনেছেন নিশ্চয়ই, আপনি কিনেছেন। ওকে, একটা এই জন্য একটা জোরে হাততালি। ওকে, হেয়ার স্পাইকের জন্য একটা হাততালি হবে। এবং কি সুন্দর, শুধু এটাতেই বাবা হয়নি, দুজনের একসাথে হেয়ার স্টাইল মোটামুটি করার চেষ্টা করেছে। বাহ, দারুণ দারুণ দারুণ। ওকে, আবার বসন্ত। মহিবুল্লাহ, আপনি হচ্ছেন তরু। জি। আসলে কি সম্পর্ক ভাবছিলেন? আমাকে কিন্তু সত্যি কনফিউজ করে দিয়েছিল। আমি তো প্রথম, ওরা তো আগে থেকেই জানে, মানে আমি সিরিয়াসলি নিয়েছিলাম আপনার ভাবছিলেন, এবং যে ওই কেমিস্ট্রিটা খুব ভালো, খুব ভালো ছিল কেমিস্ট্রিটা। আপনি টেনশনে পড়ে গিয়েছিলেন, এইটা বলাতে উনার ওয়াইফ সামনে বসে যে কি টেনশন করছে, আপনি সত্যি ভাবছিলেন কিনা বলাতে। না, পরে আমার মনে হলো
এটা কি আসলে শবনম ফারিয়া ওর মিল আছে কিন্তু চেহারা মহিবুলের সঙ্গে। শবনম ফারিয়ার কেউ হয় নাকি মানে ছেলে টেলে, ও তো আমি জানি হওয়া সম্ভব না। কিন্তু স্যার আমি ওকে অফার করেছিলাম যে আমি তোমাকে অ্যাডপ্ট করি, ও রাজি হয়নি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, ভেরি সাটল এবং ভেরি পাঞ্চি। হ্যাঁ, একটু পাকনামো আর কি পাকা, কিন্তু এগুলো কমেডির মধ্যে না হলে আবার ঠিক জমে না, হয় না, একটু আদি রসের ব্যাপার থাকে আর কি। মানে সো ওয়েল ডান, ওয়েল ডান। বাচ্চা তো পাকনামি হবেই, পাকনামির ফলেই আসলে এই ফলাফল হয়। যাই হোক, আমি এই টেনশন দূর করবো, ওই ল্যাব টেস্টে গিয়ে আমরা ডিএনএ টেস্ট করবো। তবে আমার হঠাৎ করে আমার বাবার কথা মনে পড়ে গেল আজকে। মানে আমার বাবা কি যে ভীতু ছিল, রাস্তা পার হওয়ার সময় না সবসময় আমার হাত ধরে থাকতো, নাহলে পার হতোই না। মানে এত ভীতু ছিল আমার বাবা। তো বাপ ছেলেকে একসাথে দেখে আমার যেটা মনে পড়ে গেল যে সবাইকে যদি জিজ্ঞেস করি কাকে বেশি ভালোবাসো, দেখি কাকে বেশি ভালোবাসে সবাই। মাকে কারা বেশি ভালোবাসে? মাকে, 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 সবাই হাত নামান। বাবাকে কারা? এই যে দুই একটা হাত, সব জায়গায় আমি জিজ্ঞেস করেছি, বাবার ক্ষেত্রে হাত খুব কম পড়ে। এবং এক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেক বাবার হচ্ছে এই এক কষ্ট, সবসময় এই কষ্টটা বুকে নিয়ে ঘুরে প্রত্যেক বাবা, যে সংসারের সমস্ত আর্ন করে, কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে। বাবা তোমাকে ড্রেস কে কিনে দেয় বলো? বাবা। তোমার হাত খরচের টাকা কে দেয়? বাবা। তোমার ঘড়ি কে কিনে দিয়েছে? বাবা। তুমি কাকে বেশি ভালোবাসো? দুজনকেই। দুজনকেই একটু ব্যালেন্স করার জন্য বললো, কিন্তু অ্যাকচুয়ালি আপনি জিজ্ঞেস করেন বলবে মাকে। এটাই হলো বাবার কষ্ট। বাচ্চাকে আপনি মারেন, বাচ্চার সবচেয়ে কষ্টের মুহূর্তে বাচ্চা গিয়ে মায়ের আঁচলে লুকায়, এটাই বাবার কষ্ট। আজ পর্যন্ত কোনো ছেলে বাবার লুঙ্গির এক্ষেত্রে আমি একটু বলতে চাই প্রত্যেক মাকে, যারা আগে বাচ্চাকে মারতেন, প্রত্যেক মা বাচ্চা মায়ের আঁচলে লুকাতো। এখন তো বাচ্চার মায়েরা কি পরে? সালোয়ার কামিজ। সো আর মারবেন না, বাচ্চা কোথায় লুকাবে? আচ্ছা, মহিবুল্লাহ ক্লাস 7-এর স্টুডেন্ট এবং ওর এই সময় পরীক্ষা চলছে। ঠিক যখন এই শুটিং চলছে, ওর স্যার ওকে বলেছে যে পরীক্ষার চিন্তা তোকে করতে হবে না, ওইখানে আগে কঠিন পরীক্ষাটা উত্তীর্ণ হ। তোমার স্কুলের নামটা একটু প্লিজ বলো। কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, কোথায় এটা? বরগুনায়? না, এটা বরিশাল সদরে। বরিশাল সদরে। আর যে হেড স্যার তোমাকে এই সুযোগ দিয়েছে সেই স্যারের নাম বলো। আমার স্কুলের নাম কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, আর স্যারের নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। আচ্ছা, তো স্যারকে একটু ধন্যবাদ জানাও। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য। স্যার, আপনাকে আমাদের সবার পক্ষ থেকে একটা স্যালুট, একটা জোরে হাততালি হোক। শুধু এই স্যার না, আমাদের সবারই অভিভাবক, গার্ডিয়ান এবং আমরা যেখানে জব করি সেখান থেকে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে। সো প্রত্যেকের কর্মক্ষেত্র এবং অভিভাবকদের প্রতি আমাদের একটা স্যালুট। তরু ভাই, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ যে এই প্রথম একসাথে, কিন্তু আপনারা একটা উদাহরণ রেখে গেলেন যে হ্যাঁ, আলাদা আলাদা হলেও একসাথে টাইমিং করা যায় এবং একসাথে দুর্দান্ত পারফরমেন্স দেওয়া যায়। অনেক অনেক ধন্যবাদ। প্লিজ। ওকে, আমরা টিভিতে যে বিজ্ঞাপন দেখি না, অনেক সময় যে ঘরটার মোছা নাটক দেখায়, অনেক অভিনেত্রীকে অ্যাক্টিং করতে হয় না? এই অ্যাক্টিং দেখে বাড়ির কাজের মেয়েটা মনে মনে বলে আফার সে তো আমি ভালো করতাম। তো এখান থেকে তরু ভাইয়ের ছেলে সামনে থেকে দেখে আর ভাবছে যে মা, ওই ছেলের চেয়ে কিন্তু আমি দুর্দান্ত করতাম। ওকে, আমরা যদি কোনো একদিন সুযোগ পাই তরু ভাইয়ের ছেলে একসাথে, তাদেরও একটা পারফরমেন্স হতে পারে, সেই আশায় থাকে। দেখছেন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। ওকে, লাকি 7-এ ভাগ্য নয়, পরিশ্রম দিয়ে নিজের সক্ষমতা প্রকাশ করতে হয়। আজকে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে কে হবে জয়ী, সে পাবে মার্সেলের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার। ফাইনালি যুদ্ধে যে হবে প্রথম, তাকে মার্সেলের পক্ষ থেকে দেওয়া হবে 5 লাখ টাকা। যে হবে ফার্স্ট রানার আপ, তাকে দেওয়া হবে মার্সেলের পক্ষ থেকে 3 লাখ টাকা। যে হবে সেকেন্ড রানার আপ, তাকে মার্সেল দেবে 2 লক্ষ টাকা। আজকে আমাদের কস্টিউম স্পন্সর 12 ক্লথিং এবং টাসেলের জন্য জোরে একটা করে তালি হোক। ওকে, আর কথা বলবো না, আমাদের শেষ পারফর্মারকে ডাকবো, কিন্তু তার আগে বলছি বাবা ছেলের এই পারফরমেন্স দেখতে দেখতে হঠাৎ করে আমার মৃধা বনাম মৃধা একটু মনে পড়ে গেল যে কতজন যে আমরা চোখের পানি ফেলেছি। আপনারা যারা দেখেছেন তারা মনে করতে পারবেন যে কিভাবে বাবা ছেলের বারবার এই একবার এরকম একবার এরকম, মানে অনেক কিছু হচ্ছে, সেই মনে পড়ে গেল। একটু যদি সেটা নিয়ে একটু যদি 2 লাইন কথা বলতেন।
মৃধা বনাম মৃধার এই স্মৃতিটা খুব সবাই বলে আর কি, যে আমি এটা কেঁদেছি এবং আমি আমার বাবাকে মিস করেছি। আসলে মূলটা ছিল যে ওই ছেলে চলে যাবে, তাহলে আমার অস্তিত্ব কী, আমি কোথায় থাকব, এইটাই মূল জায়গা। এবং আমাদের বাঙালি সংস্কৃতির সবচেয়ে বড় জিনিস, আমরা তো আমেরিকান বা ওয়েস্টার্ন এশিয়ার মধ্যে ওই নিউক্লিয়াস ফ্যামিলিতে বিশ্বাস করি না। আমরা মনে করি যে ছেলে বড় হলে বাবার সঙ্গে থাকবে এরকম। কিন্তু বিদেশে যেটা হয়, 16 বছর 18 বছর পর থেকেই স্বাধীন, এবং যখন তার আরেকটু বড় হলেই আলাদা 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 আলাদা, এবং ওরাও আলাদা থাকতে পছন্দ করে। কিন্তু আমরা হচ্ছি, বিশেষ করে বাঙালিরা বা ভারতীয়রা, যারা আমরা একেবারে পরিবার নিয়ে থাকতে পছন্দ করি, এবং আমরা ওইটাতে প্রচুর মানে ফান এলিমেন্ট, মানে যার প্রথম এন্ট্রিটাই হয় ক্যারেক্টারে, যেটা হচ্ছে বাথরুমে গিয়ে তার ঝামেলা হয়েছে যে পানি নাই, কিন্তু এমন ভাবে ফোন করা হলো, এইটাতে এমন টেনশন হয়ে গেল, ফোন টোন করে মনে করলো যে অ্যাম্বুলেন্স নিয়ে সিয়াম হাজির হয়ে গেল, বাবাকে হসপিটাল নিতে হবে। দ্য অনলি প্রবলেম ইজ ফ্লাশে পানি নাই। এইটা একটা বিগেস্ট প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড, এরকম একটা, ইটস লাইক এ ওয়ার্ল্ড ওয়ার। তো এরকম অনেক কিছু ফান টান ছিল, এবং একটা কাজের লোকের সঙ্গে একটা ফান ছিল। হ্যাঁ, সে দূর থেকে বলছে আপনি যাই করেন চটটা দিয়েন না, মানে বলে দাঁত নড়ে যায় আর কি, এরকম অবস্থা। অ্যান্ড সবচেয়ে বড় জিনিস কি, যারা অ্যাক্টিং করতে চান তাদেরকে বলি যে আপনাকে অ্যাক্টিংটা এনজয় করতে হবে। যে কোনো ক্যারেক্টার করছেন, কিন্তু ওই ক্যারেক্টারটাকে আপনি যদি এনজয় না করেন, বিং অন স্টেজ, বিং ইন ফ্রন্ট অফ ক্যামেরা, তাহলে কিন্তু ঘটনা ঘটে না। সো আপনারা যারা এখানে কাজ করছেন, এনজয় ইট, এনজয় দ্য পারফরমেন্স। খুব কষ্টের জায়গাও ওই পারফর্মার যদি ইনভলভ হয়ে যায়, যদি সে এনজয় করে যে আমি ওই জায়গাটায় আছি, একটা ম্যাজিক তৈরি হয়ে যায়। তো মৃধা বনাম মৃধার মধ্যেও এরকম অনেক কিছু হয়েছিল। বিশেষ করে লাস্ট সিনটা কিন্তু একেবারেই ইনপ্রম্পটু, ওখানে বসেই লেখা। ও একবার অন্য জিনিস লিখেছিল, কিন্তু আমরা বললাম যে এটাতে হচ্ছে না, সামথিং হ্যাজ টু বি ডান। তো ওইখানে কোর্টরুম সিনে ওই জায়গাটায় বসে ওই মোমেন্টে তৈরি করা, কিন্তু সুতরাং এই যে ইনভলভমেন্ট থেকে অনেক ম্যাজিক তৈরি হয়ে যায়। এটা সব পারফর্মারদেরকে আমি বলি আর কি। এরকম অজস্র ঘটনা আছে আমাদের, মানে নিয়ে সিয়াম নিয়ে। সিয়ামে যেমন আবার সিনে ঢোকার আগে ওরা আজকাল অনেক তরুণরা করে, সেটা হচ্ছে মিউজিকের একটা সাপোর্ট নেয়। মানে মোবাইলের মধ্যে অথবা কোনো জায়গা থেকে ওই কোনো একটা গান কিংবা সুর প্লে করে, যাতে করে তাকে ইনভলভ করতে পারে। বিশেষ করে টেলিভিশন আর সিনেমার ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট। আপনার চোখ কথা বলতে হবে, চোখের মধ্যে ব্যাপারটা থাকতে হবে, চোখ শরীর সমস্ত কিছু মিলিয়ে। মৃধা এবং মৃধা আমার জন্য বিশাল এক স্মৃতির ব্যাপার। আপনি যেটা বলেন যে মিউজিকের সাপোর্ট নেওয়া, এটা শবনম ফারিয়াও এটা করে, মিউজিকের সাপোর্ট নেয় কিছু শুরু করার আগে। যেমন ওনাকে যদি ফোন দেওয়া হয়, 2-3 বার ফোন দিতে হয়। প্রথমবার ফোন দিলে উনি ব্যাগের মধ্যে আগে ফোনটা খুঁজে, এবং দ্বিতীয়বার আগে রিংটোন একটু ডান্স করে, মুডটা আসলে তারপর সেই মুডে কথা বলা শুরু করে। আর ওই যে উনি বলছিলেন যে দেশের বাইরে সবাই চায় যে সন্তান আমার এই দেশে যেমন সন্তানের মতো হবে। তো অনেক সন্তানের বাবাই বলে যে ঠিকমতো এখানে বাবা হতে পারলাম না, মানে সন্তানকে একটা মারবে, ওখানে তো মারারও সুযোগ নেই। তো সেটা অনেকে মিস করে। তো যাই হোক, আমাদের 3 বিচারকের জন্য জোরে একটা করতালি হোক। আমাদের স্যার যেটা বলেছেন যে সবাইকে যে এনজয় করতে হবে, সবচেয়ে বড় উদাহরণ আমাদের 2 ডিরেক্টর। মানে তারা যে ডিরেকশন দিয়ে কি আনন্দ পায়, কি মজা করে ডিরেকশন দেয় 2 জন। মোহাম্মদপুরে তাদেরকে তো পিস্তল ধরেছে ডাকাতরা, যারা ছিনতাই করে, পিস্তল ধরে বলেছে টাকা পয়সা যা দেন, নাহলে কিন্তু একবারে মাথার ঘিলু বের করে ফেলবো। বলছে ঘিলু বের করে ফেলেন, কোনো সমস্যা নেই, আমরা তো ডিরেকশন দিই, ওইখানে ঘিলু লাগে না নাকি। ওকে, আমাদের 2 ওস্তাদের জন্য জোরে একটা হাততালি হোক। এই এপিসোডের আমাদের সর্বশেষ পারফর্মারকে ডাকবো আমিন ভাইয়ের এলাকা আমিনপুর, পাবনা আমিনপুর থেকে আসছে আরিফ আহমেদ। আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই। হ্যাঁ। এ মেন্টর রনি ভাই, জীবনে পরীক্ষায় নকল করছিলেন? সমস্যা নাই, আমি আজকে নকল নিয়ে আসছি। জোকসের সিরিয়ালগুলা লেখা নিয়ে আসছি নকল করার জন্য। আমি যদি ওইখান থেকে বুইলা যাই, আপনি একটু এইখান থেকে মনে করাই দিন। আমিন ভাই, ভারিয়া আপু মেয়ে হয়ে হয়তো মনে করতেছে ওনার জীবন ভীষণ কঠিন। ছেলে হইলে বুঝতো
নিজের বউ যে রাগ করে আছে ওইটা বোঝা কত কঠিন। বাসে প্রচুর ভিড়। এমন সময় এক ভদ্রলোক একটা দামি সুটকেস নিয়ে বাসে উঠলেন। একদম অধ্যাপক টাইপের চেহারা। উঠে তিনি যাত্রীদেরকে প্রশ্ন করলেন, আচ্ছা, পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কি? কে বলতে পারবেন? কেউ কোনো উত্তর দিল না। তিনি বললেন, আপনারা হয়তো বলবেন জগৎ শেঠ এবং মীর জাফরদের গাদ্দারির কারণে সেই দিন নবাবের পরাজয় হয়েছিল, কিন্তু না, এটা প্রকৃত ইতিহাস না। তাই আপনাদেরকে প্রকৃত সত্য ইতিহাসটা জানতে হবে। এক যাত্রী জানতে চাইলেন, তাইলে প্রকৃত ইতিহাস কি? তিনি বললেন, সেই দিন সিরাজউদ্দৌলা তার সৈন্যদের নিয়ে পালিয়ে গেছিল। লর্ড ক্লাইভ তাদেরকে খুঁজতেছিল, ওরা কোথায় গেল? হঠাৎ লর্ড ক্লাইভ দেখলো একটা আম গাছের ডাল নড়ে উঠল। তিনি ভাবলেন সৈন্যরা হয়তো আম গাছের ডালে ডালে লুকায় আছে। তাই তিনি বন্দুক আর কামান আম গাছের দিকে তাক করে একের পর এক গুলি চালাতে লাগলো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সেই দিন আম গাছের ডালটা নড়ে উঠেছিল কেন? সবাই একদম চুপ, কেউ কোনো কথা বলতেছে না। সবাইকে চুপ দেখে ভদ্রলোক সুটকেসটা খুললো, ওইখান থেকে একটা জিনিস বের করলো। বের করে সবাইকে বলল, সেই দিন গাছের ডালটা নড়ে ওঠার একটাই কারণ ছিল, কারণ নবাবের সৈন্যদের মধ্যে একজনের ছিল দাউদ আর চুলকানি। সে চুলকাইতে যায় গাছের ডালটা নড়ে উঠেছিল। তাই দাদা ভাইয়েরা, আপনাদেরকে বিশেষ মুহূর্তে চুলকানির হাত থেকে বাঁচাতে আমি নিয়ে এসেছি বর্তমান বাজারের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড জাহাঙ্গীর ভাইয়ের চুলকানির মলম, মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। ঢাকার মানুষদের, বিশেষ করে পুরান ঢাকার মানুষদের চলাফেরার গতিপথ দেখা দিনের তাপমাত্রা নির্ধারণ করা হয়। এই ধরেন, লুঙ্গি যদি পায়ের গোড়ালি পর্যন্ত থাকে তাহলে তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সেলসিয়াস। লুঙ্গি যদি হাঁটু পর্যন্ত উঠানো থাকে তাহলে তাপমাত্রা থাকে 35 ডিগ্রি সেলসিয়াস। আর লুঙ্গি যদি প্রায় বিপদ সীমার কাছাকাছি পর্যন্ত ওঠানো থাকে তাহলে তাপমাত্রা থাকে 42 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তাপমাত্রা যদি 42 ডিগ্রি পার হয়ে যায় শহরের অবস্থা কী রূপ ধারণ করবে সেই ভয়ে আবহাওয়া দপ্তর জরুরি নোটিশ জারি করছে। আল্লাহর রাস্তে তোরা গড়েই থাক। সেই বহুকাল আগের কথা, একদা এক ছেলে এবং এক মেয়ের বিয়ে ঠিক হইল। মেয়েটার পরিবার ছিল খুবই ধার্মিক এবং সামাজিক, তাই বিয়ের কার্ডে লিখে দিল, যারা মদ খান এবং নেশাপানি করেন তারা দয়া করে বিয়েতে আসবেন না। বিশ্বাস করেন আমিন ভাই, বিয়ার দিনই বিয়েটা ভাঙে গেল, কারণ বিয়েটা ছিল তুষার ভাইয়ের। সেদিন আমাদের মেন্টর সামন্দারে বললাম, ভাই ধরেন মিষ্টি খান। কই মিষ্টি? কিসের মিষ্টি? আমি বললাম, ভাই আমার পরীক্ষার রেজাল্ট দিছে, আমি পাশ করছি তো তাই খান। কই কি তুই পাশ করছস? কেমনে? কই তোরে তো কোনো দিন পড়তে দেখলাম না। আমি বললাম, ভাই ওইসব খেজুর আলাপ বাদ দেন। আপনার যখন বাচ্চা হয়েছিল আপনি যে আমার মিষ্টি খাওয়াইছিলেন তখন কি আমি আপনারে কইছিলাম? কি ব্যাপার ভাই, আপনারা তো কোনো দিন। এক মহিলা এক ডাক্তারের কাছে যায় বলতেছে, ডাক্তার সাহেব আমার 20টা ঘুমের ওষুধ দেন। কই কেন? এতগুলো ঘুমের ওষুধে আপনি কি করবেন? কয় সবগুলা ঘুমের ওষুধ খায়া আমি আত্মহত্যা করব। কয় কি? মাথা খারাপ, আমি দিতে পারবো না। আপনি তো মইরা বাইসাই যাবেন, পরে তো জেলে যাইতে হবে আমার। কিন্তু আপনি আত্মহত্যা করবেন কেন? এরপর মহিলা তার ফোন থেকে একটা ছবি বাইর করে ডাক্তারকে দেখায় বলতেছে, কয় এই দেখেন আমার স্বামী অন্য একটা মহিলার সাথে আপত্তিকর অবস্থায় এক বিছানায় শুয়ে আছে, তাই আমি আর আমার এই জীবন রাখতে চাই না। ছবিটা দেখা ডাক্তার মহিলাটাকে বলতেছে, কয় এই নেন, এই 10টা ট্যাবলেট রাখেন, এই 10টা খাইলে আপনি মইরা যাবেন, সমস্যা নাই। কয় কেন? আমি আপনার কাছে 20টা ট্যাবলেট চাইতেছি, আপনি আমার 10টা দিতেছেন কেন? কয় না, বাকি 10টা আমি খামো, কারণ ছবির ওই মহিলাটা আমার বউ। আমাদের হাসর প্রভাব এবং রেশ আমিন ভাইয়ের ফ্যামিলির মধ্যে ঢুকে পড়ছে। সেই দিন আমিন ভাই তার বউয়ের সাথে রোমান্স করার পর আমিন ভাইয়ের বউ আমিন ভাইরে বলতেছে, দেখো আজকে তোমার এই ভালো পারফরমেন্সই একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে। এখন আমি একটা সিরিয়াস গল্প বলবো, আমার জীবন থেকে নেওয়া, নট জহির রায়হান, তাই সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমার যখন 18 বছর বয়স ছিল, মানে 18 বছর বয়সে আমার মনে হইতো সময় একদিন আমারও আসবে। 30 বছর বয়সেও আমার মনে হইতো একদিন আমার সময় আসবে। 40 বছর বয়স হইল, বিয়া হইল, বাচ্চা হইল,
কিন্তু আমার সময় আসলো না। তবে আমি জানতাম একদিন না একদিন আমার সময় ঠিকই আসবে। 80 বছর বয়স হলো, ছেলে মেয়েগুলো বড় হইলো, ওদেরকে বিয়া দিলাম, ওদেরও বাচ্চা কাচ্চা হইলো, কিন্তু আমার সময় আসলো না। তবে আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল একদিন না একদিন আমার সময় ঠিকই আসবে। হঠাৎ একদিন আমার বুকে ব্যথা উঠলো, আমাকে হাসপাতালে ভর্তি করানো হলো। ডাক্তার আমার অবস্থা দেখে বলল, আত্মীয় স্বজনরে ফোন দেন, সবাই আসতে বলেন, আপনার সময় আইসা পড়ছে। থ্যাংক ইউ। ওকে, প্রত্যেক দিন আরিফ আহমেদ ওপেনার ছিল, আজকে একেবারে শেষে, কিন্তু কোনো ঘাটতি হয়নি, শেষে হোক আর প্রথমে হোক আরিফ আহমেদ দুর্দান্ত। শুরুতে আমিন। ইয়েস, আরিফ ভালো ছিল, মজা পেয়েছি। ও আগেও যেরকম কনফিডেন্ট ছিল যে আমি পারি বা আমি করে দেখাবো, সেই কনফিডেন্স লেভেল এখনও তোমার আছে। নেক্সটে যদি আসো, আমার চাওয়া থাকবে আরও বেটার কিছু। ঠিক আছে, ওকে, অল দ্য বেস্ট। শবনম ফারিয়া। আরে ভালো ছিল। যেটা আমি আজকে তারেক ভাইকে বলেছি সেটা তোমাকে বলি যে একটু ডিফারেন্ট কিছু করো না, তোমরা তো ভালো পারফর্মার, একটু এই টাইপই তো করছো, একটু ডিফারেন্ট কিছু করো। তুষার খান। ভালো ছিল আরিফ, তবে একটা জিনিস খেয়াল রাখবে যে যেই যোগগুলো লম্বা থাকে না, ওগুলোকে আরেকটু টাইট করবো, আরেকটু দ্রুত বলবো। ওগুলোকে আস্তে 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 বললে না, অনেক কিছু ওয়েট করি আমরা যে নিশ্চয়ই পরে একটা বিশাল বোম হবে, কিন্তু ওটা যখন মানে ওই জিনিসটা হয় না, পাই না যখন, তখনও একটু আপসেট হয়ে যায় আমরা। সো লম্বা যখন বলবে তখন সেটাকে আরেকটু প্রেসাইজ করে আরেকটু ফাস্ট করবো। আচ্ছা তুষার ভাই, যেটাতে আপনি শুধু ভাবলেন যে আজকে তোর এটা বলতেই হলো, ওই যে যেটা বললো যে বরযাত্রী, সেটা হচ্ছে তুষার ভাইয়েরই বিয়ে ছিল, যে কারণে বলে এসব খেয়ে আসবেন না তুষার ভাই। তুষার ভাই হচ্ছে আজকের দিনে তোকে বলতেই হলো এটা। হ্যাঁ, তার আমার দিকে তাকাইলো। স্যার, আপনি এসছেন এখানে, এই যে একবার আমিন ভাইয়ের ফ্যামিলির বিষয়, এই যে রোমান্স, অমুক তমুক সব, কারো মান সম্মান মোটামুটি এবারে তলানিতে এসে ঠেকেছে। জাস্ট আপনি প্রথম দিন আসলেন বলে আর কি বেঁচে গেলেন আর কি। আমার বারবার টেনশন হচ্ছিল, আমার দিকে হঠাৎ বলে না ফেলে, মানে আমি বারবার তাকাচ্ছিলাম এবারে কি আমাকে বলবে না গেল। সো থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ, অনেকেই মেনশন করেছে। সো এইটা আর কি সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আরিফ, আমারটা বলি নাকি? হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো, তোমার স্পিচ খুব ভালো, পরিষ্কার, খুব সুন্দর, বুঝতে আমার কোনো সমস্যা হয়নি। পরিবেশনার ক্ষেত্রে একটু অনেকগুলো আমি জানি, অনেক পাঞ্চ লাইনে আমার জানা এই যোগগুলো, সুতরাং নতুনত্বটা একটু কম পেয়েছি। ঠিক আছে, আর তুমি নার্ভাস না, স্মার্ট, সেইভাবেই করেছো। এবং আরেকটু যদি নিজের ওই জায়গাটা ছেড়ে, মানে এটা খুব পরিচিত একটা গণ্ডি আছে, এই শেষের দিকে একটু হেসে দিয়ে জিনিসগুলো তৈরি করা ভালো, বাট আরেকটু পাঞ্চি, আরেকটু নতুনত্ব হলে আমার কাছে ভাল লাগতো বেশি। কেমন? আর ঢাকাইয়া, বিশেষ করে ঢাকার লোকদের নিয়ে প্রচুর যোগ আছে, তুমি সেইগুলো নিয়েও কিন্তু নতুন নতুন তৈরি করতে পারো। কেমন? ওদের উইট এবং হিউমার কিন্তু একদম অন্য লেভেলে, পুরান ঢাকার লোকজনের কিন্তু। যেমন ধরো একজন লোক বাজারে যাচ্ছে, পাশের দোকানে লোক বসে থাকে না, তো ওই দিন যে লোকটা বাজারে যাচ্ছে ও উল্টা শার্ট পরে যাচ্ছে আর কি। তো ঢাকায় কয়, সাবেকে আইতেছেন না যাইতেছেন? ওকে কিন্তু বললো না যে আপনি উল্টা শার্ট পরছেন, পাঁচটা হচ্ছে যে সাবেকে আইতেছেন না যাইতেছেন। এইরকম অনেক কিছু আছে, এগুলো যদি আবিষ্কার করি আমরা, আমাদের জন্য অনেক বেশি ভালো। বাঙালির সেন্স অফ হিউমার কিন্তু সাংঘাতিক। এবং আমি বিভিন্ন এলাকায় যদি যাই, তোমার নোয়াখালীর ভাষার একটা অদ্ভুত সেন্স অফ হিউমার আছে, মানে মজা আছে, কমেডি আছে। চিটাগাংয়ের মধ্যে অন্যরকম আছে। পুরান ঢাকায় তো অজস্র অজস্র অজস্র। সুতরাং এইগুলো আমাদের নিয়ে আসা উচিত, এগুলো বাংলাদেশের সম্পদ বলে আমি মনে করি। সো আরিফ, আই উইশ ইউ অল দ্য বেস্ট। আমার নিশ্চয়ই মনে হয় যে আরও ভালো হবে। বিশেষ করে ফারিয়া বলছিল যে তুমি অনেক ভালো করো। ঠিক আছে, আমার শুভেচ্ছা থাকলো অনেক।
স্যার শুধু স্যার ভাবছিলেন যে আমাকে কিছু বলে ফেলে নাকি নিশ্চয়ই ওইটা আপনার মনে আছে, আপনার শ্বশুর যেটা আপনাকে বলেছিল যে 20 বছর মানে আমার মেয়েকে বিয়ে না করলে 20 বছর জেল খাটতে হবে, পরেরটুকু যদি একটু বলতেন। 20 বছর জেল খাটতে হবে। তবে একদিন আমি গিয়ে হাসছিলাম, মজা মানে মন খারাপ করে বসেছিলাম, তো তখন বলছে মন খারাপ কেন, 20 বছর জেল খাটলে আজকে মুক্তি পেতাম, এখন তো মুক্তি নাই। স্বামী স্ত্রীর মধ্যেই খুব ঝগড়া হচ্ছে, কেমন ঝগড়া হওয়ার মাঝখানেই স্ত্রী চিৎকার করে বলছে আমি তোমার সাথে থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাবো। স্বামী বলছে হচ্ছে ঝগড়ায়, মাঝখানে মজার কথা বলে, আনন্দের কথা বলে। থ্যাংক ইউ একটা জোরে হাততালি হোক এবার আরিফ আহমেদের জন্য। থ্যাংক ইউ। এবার আরিফ যাবে না, সবাই চলে আসবে। এই এপিসোডের কে উইনার সেটা আমরা দেখবো এবার। প্লিজ চলে ওকে, কে হবে এপিসোড উইনার? এদিকে বাপ ছেলের যুদ্ধ, হিমু, রূপা, অপরূপা, আর এইদিকে সবাই সিঙ্গেল জোকস। দেখি ফলাফলটা কোন দিকে যায়। ফলাফল রনি, আজকে যেহেতু আমাদের মাঝে আমার খুব ফেভারিট একজন মানুষ এসছেন এবং গুণী অভিনেতা, ওনার যার আজকে অভিনয় সবচেয়ে ভালো লেগেছে, যার পারফরমেন্স, তাকে আমরা আজকের এপিসোড উইনার ঘোষণা করব। ওনার কাছে শুনি কার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো লেগেছে, প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস অনার। ওভারঅল কিন্তু বেশ ভালো। আজকে যে ফার্স্ট হয়েছে তারে আমার অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনি বেশ ভালো করেছেন। এই তুমি বলবো নাকি আমি বলবো? সেই লাট সাহেব মনে পড়ে গেল একটা, সেই লাট সাহেবটা কি ভয়েস আসছিল শুধু, হ্যাঁ সেই ভয়েসটাই। আজকে তোমার কারে মনে হচ্ছে? না ঠিক মানে আগে একরকম মনে হচ্ছিল, কিন্তু সাসপেন্স ক্রিয়েট হয়ে একবার সব এলোমেলো হয়ে গেছে। না তুমি একটু বল, তুমি যেহেতু এদের বিচরণ করতেছো, তুমি একটু বলো দিই কিটা ফার্স্ট হতে পারে। আমার ক্ষেত্রে এটা বোঝা খুবই সহজ, বল দাও। খুব সহজে, উপর 10, 20, 30 এই রনি ভাইও মাঝে মাঝে খুব সাসপেন্স ক্রিয়েট করার চেষ্টা করে, আমরা খুব বিরক্ত হই। এভাবে সাসপেন্স ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, যাই হোক, আমার তো বয়স হয়েছে, আমারও বুক কাটতেছে, সেই জন্যে আর দেরি করতে চাচ্ছি না। আজকে যে এপিসোডে এই পর্বে যে ফার্স্ট হয়েছে সেটা হচ্ছে তরু এবং মহিবুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ এবং ভালোবাসা, আপনারা যারা আমাদের এই এপিসোড একসঙ্গে দেখলেন। একটা জোরে হাততালি হোক। দেখা হবে আগামী এপিসোডে। প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত ঠিক 9:30 হাজির হই এই আয়োজন নিয়ে, যে আয়োজনের নাম মার্সেল প্রেজেন্টস হাস্য সিজন 7। আজকের মতো বিদায়।